যার কাছে আমি শিখেছি যে কিভাবে এখন যে মাইক্রোফোনে কথা বলছি সেই মাইক্রোফোনের সামনে কিভাবে কথা বলতে হয়। তিনি হচ্ছেন আমাদের গ্রেট অপু ভাই, এবং অপু ভাই এখানে আছেন। অপু ভাই আজকে আপনাদের সাথে এখন অপু ভাই please। রাসেল ভাই, এ আপনার বাড়াবাড়ি, এ বড়ই বাড়াবাড়ি। কারণ আমি মানে অপু ভাই আজকে জন্মদিন তো, ফার্স্ট অফ অল প্রথমে যেটা বলতে হয় সবাইকে, মানে হ্যাপি বার্থডে টু রাসেল ভাই, ইউ, মি, একদম এখানে আসনা আছে, সাব্বির আছে, সো মাসুম, সো হ্যাপি বার্থডে টু এভরিওয়ান, রেডি ফর দি বার্থডে। এন্ড আমার এখনো মানে প্রত্যেক বছরই মনে হয় এটা, আজকেও আমার মনে পড়ছে ঠিক 21শে সেপ্টেম্বর সকাল প্রথম ভয়েস রেডিও 7টায় অন এয়ার গিয়েছিলাম, এন্ড Exclusively on ফিডব্যাকের একটি artaran.com. গান। তো প্রথমে উই হ্যাভ ডিসাইডেড যে টেলিফোনে ফিশ সেটা প্লে করবো, মাসুদের অনেক এবার পরে আমরা ডিসাইড করলাম না, এটা না ফিডব্যাক মৌসুমী দিয়ে শুরু করবো। কারণ আমার প্রডিউসার তখন ছিল আরাফাত, আরাফাত কাজী, দ্য গাই হু রিক্রুটেড মি অ্যাকচুয়ালি। সো আরাফাত সারা রাত সারা দিন ধরে আমরা এইটারই প্ল্যান করছিলাম, মানে গত 1-1.5 মাস ধরে, যে 21 তারিখে সকাল 7টায় শোটা শুরু হবে কিভাবে। বাকি শোর কোনো প্ল্যান ছিল না, দ্য অনলি প্ল্যান ওয়াজ শুরুটা হবে কিভাবে। এন্ড আই রিমেম্বার যে প্রথম এন্ট্রিটা দেওয়ার পরে আমি তো অনেক শেখি ছিলাম এন্ড এভরিথিং, এন্ড যখন শেষ করলাম এন্ট্রিটা আমরা অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, পুরো অফিস খালি ছিল তখন, কেউ আসেনি, আমি আর আরাফাত আমি ইমোশনাল হয়ে অশ্রু বিসর্জন দিয়েছিলাম। সুতরাং আজকে বাড়াবাড়ি হবেই, বাড়াবাড়ি হবে। আমাদের সাথে আমার প্রথম প্রডিউসারও আছেন এবং আমাদের পছন্দের একজন যে আছেন আমাদের সাথে, সাব্বির ভাই। হ্যালো রাসেল ভাই, হ্যাপি বার্থডে টু অল রেডিও ফুর্তি লিসেনার্স। এখানে আসনা আছে, মাসুম আছে, এবং রাসেল ভাই, অপু সবাই আছে। সো সবাইকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা রেডিও ফুর্তির তরফ থেকে এবং রেডিও ফুর্তির তরফ থেকে সব অডিয়েন্সদেরকে। আর হচ্ছে গিয়ে হ্যাঁ রাসেল ভাই, আনফরচুনেটলি আমি আপনার ফার্স্ট প্রডিউসার ছিলাম। সো সেই গুড ওল্ড ডেজ, একদম আমার সবকিছু মনে পড়ছে এখন, একদম আমারও অনেক কিছু সবকিছু একসাথে মনে পড়ছে। সো ইটস a pleasure to be here. আর কি বলবো, মানে ভূত এফএম প্রায় শোনা হয়, খুবই ইন্টারেস্টিং একটা শো। আর হচ্ছে গিয়ে মানে প্রত্যেক শুক্রবার রাতেই হচ্ছে গিয়ে চেষ্টা করি শোনার আর কি, যখন যেখানে থাকি আর কি। বাহ, আমরা একটু আগে আমি বলছিলাম আসনার সামনাসামনি বলছিলাম বলে হয়তো মনে করছিল যে এমনি বলছি, বাট এখন সবার সামনে বলছি যে আমার অনেক পছন্দের একজন আর যে আসনা, এবং তিনিও আমাদের সঙ্গে এখন আছেন। আমরা প্রথমে তার কাছ থেকে কিছু কথা শুনি। থ্যাংক ইউ রাসেল ভাই। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন আমাকে রপু ভাই গতকালকে ফোন করেছিল যে আসনা রেডিও ফুর্তির বার্থডে, তুমি আসতে পারবে না, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি যে আমাকে ফুর্তি মনে করেছে ফার্স্ট অফ অল। এবং আমার মানে সাথে সাথে মনে পড়লো গত বছর অ্যাকচুয়ালি রেডিও ফুর্তির বার্থডে ছিল 21শে সেপ্টেম্বর, ফ্রাইডে ছিল। সো আমার শো ফ্রাইডেতে থাকতো। সো ইউজুয়ালি সবসময় পুরো ফ্রাইডেটা ওয়াজ লাইক হন্টেড ডে, কেউ থাকতো না অফিসে, আমি একা শো করতাম এবং পরে আপনি আসতেন, আপনার সাথে দেখা হতো। সো বাট ওই দিন বার্থডে ছিল বলে সবাই ছিল, অনেক বেলুন টেলুন ছিল, সো উই হ্যাড আ গুড টাইম। তো সেই সব স্মৃতি অ্যাকচুয়ালি মনে পড়ে গেছিল। আর যেটা বলবো যে 6 বছর পেরিয়ে 7 বছরে পড়লো রেডিও ফুর্তি। সো ইটস আ গ্রেট অনার টু বি আ পার্ট অফ ফুর্তি ফ্যামিলি। এবং আপনার সাথে যেটা বলবো যে সবসময় শুক্রবার আমার শোর পরে আপনার শো যেহেতু হতো, সো রাস্তায় যেতে যেতে ভূত এফএম শোনা হতো, এখনো মাঝে মাঝে শোনা হয়, এন্ড আই থিঙ্ক ইটস এ ইউনিক শো। সো গ্রেট জব। ওকে, থ্যাংক ইউ। আর আমরা তাহলে ও ভাই কার ঘটনা দিয়ে শুরু করবো আজকে এখানে? ওকে, আই ক্যান স্টার্ট। ওকে, ফাইন। ভূতের যে এক্সপেরিয়েন্স সেটা এর আগেও আমি শেয়ার করেছিলাম, ইনফ্যাক্ট এটা ভূত এফএমে শেয়ার করেছিলাম, আজকে আরেকবার করতে চাই। আমার খুব বেশি ভূতের এক্সপেরিয়েন্স নেই, আমার মানে পরিচিত অনেকের আছে, আর আমার নিজের যে এক্সপেরিয়েন্স আছে দুটো ঘটনা, দুটোই হচ্ছে আমাদের আরেকজন অতি প্রিয় মানুষ, সবার প্রিয় বেস বাবা সুমন ভাইয়ের সাথে এক সময় উই ইউজড টু ডু মিউজিক টুগেদার। তখন ওই সুবাদে সুমন ভাইয়ের সাথে জীবনের বেশ একটা সময় কাটানো হয়। তো আমরা যেটা করতাম যে প্রায় যখন একটু অবসর থাকতো আমাদের, হয়তো বা কোনো শো নেই বা কোনো প্র্যাকটিস নেই, তখন তো আর চাকরি বাকরি করতাম না, এটাই করতাম আর কি। তো প্র্যাকটিস নেই শোনে, তখন আমরা প্রায় সুমন ভাইদের একটা বাংলো বাড়ি আছে এখনো শ্রীপুরে, সেখানে চলে যেতাম প্রায়, ফ্রেন্ড টেন্ড যারা থাকতো সবাই মিলে চলে যেতাম, এবং আমরা খুব মজা করতাম, বারবিকিউ করতাম, সারা রাত গল্প করতাম, মুভি দেখো এটার। তার উপর একটা জ্যাকেট, তারপর সুমন ভাই তখন আলহামদুলিল্লাহ আমার থেকে বেশ ভালো ছিল, তো ঢালঢালা, ওটার উপরে ঢালঢালা সুমন ভাইয়ের একটা কোট টাইপের, সর্ট অফ ওভারকোট টাইপের, তাও শীত মানছিল না, এটা পরে আমি কাঁথার নিচে ঢুকলাম। সুমন ভাই অলমোস্ট এই অবস্থা আর কি, অনেক কিছু পুরোটা এরকম হলো। অনেক রাতের দিকে হঠাৎ করে গরম
লাগা শুরু করলো আমার। তো আমি আর ভয় বলতে পারছি না, সুমন ভাইকে এমনি আমি ভয় পাইতাম, এখনো পাই। তো সবকিছু বলতে এখন উনি কি ঘুমিয়ে পড়েছে, আমি কি ওনাকে ডাকবো, প্রচন্ড গরম লাগছে। আমি প্রথমে একটা একটা করে সবকিছু খুললাম, খুলতে খুলতে শেষ টি শার্টটা বাকি থাকলো। কিন্তু আমি দেখলাম যে এত গরম লাগছে, মানে মানে এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ছিল। আমি রীতিমতো ঘামছিলাম। তো আমার মনে হচ্ছিল যে আমার হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো অসুস্থ ফিল করছি আমি, এই জন্য এরকম হচ্ছে। তো আমি না পারে তখন শুনভাইকে ডাকলাম, শুন ভাই আমার এরকম লাগছে, আপনার কি লাগছে নাকি? শুন বললো, হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে তোমার বলতে চাইছিলাম, আমি তো বলি নাই, আমারও এরকম লাগতেছে। আমি বললাম কেমন লাগছে আপনার? তো বললো যে আমার তো গরম লাগতেছে, সেই অসম্ভব গরম। আমি বললাম যে হ্যাঁ দেখেন রুমটা গরম হয়ে গেছে, রুমটা কিন্তু স্বাভাবিক না। উনি বললো যে হ্যাঁ দের ইজ সামথিং রং। তো শুনে বললো যে দাঁড়াও দেখছি, বলে উনি বেরিয়ে জানলাটা খুললো। তো বললো জানলার বাইরে হাত দিয়ে, উনি বলছে বাইরে তুমি বাইরে হাত দিয়ে আমাদেরকে তাকিয়ে উনি বললো, অপু তুমি আহ চিন্তা করতে পারবা না বাইরে কত ঠান্ডা। আমি বললাম মানে, আসো তুমি। আমি এসে জানলা দিয়ে বাইরে হাত বের করে, মানে ইটস, এখন এই অনুভূতিটা যে কোনো লেসন নিতে পারবেন। আপনি জাস্ট আপনার বাসার ফ্রিজের মধ্যে যান, ফ্রিজের কাছে যান, ফ্রিজের দরজাটা খুলে, ডিপ ফ্রিজের Deep দরজাটা fridge এর দরজা খুলে হাতটা ঢুকান, যে ফিলিংটা পাবেন, উই এক্স্যাক্টলি গট দ্যাট ফিলিং। এবং আশ্চর্যজনক ভাবে জানলার ভেতরে ওই ঠান্ডাটা আসছে না। আমরা সব দরজা জানলা খুলে দিলাম রুমের, কিছুতেই কিছু হচ্ছে না। আমরা রুম থেকে বেরোলাম, আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা আরো অন্য অন্য রুমে ছিল, তাদেরকে ডাকলাম, উঠালাম। প্রত্যেকটা রুম নর্মাল ঠান্ডা প্রচন্ড, হ্যাঁ, খালি ওই আমাদের একটা রুম এরকম গরম হয়ে আছে। অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড এট দ্যাট পয়েন্ট যে ওকে, এটা এটা নর্মাল কিছু না, এটা এটা অস্বাভাবিক কিছু। তো সুমন ভাইয়ের আবার একটা ব্যাপার আছে, উনি বেশ মানে ভৌতিক ব্যাপার, ভৌতিক গল্প এগুলা বোঝেন, বলেন বা জিনিসগুলো, তো উনি কিছু একটা সেন্স করতে পারে, উনি জিনিসটা হালকা করার জন্য সে দেয় না, কিছু না, কোনো ব্যাপার নাই সেই। তো পার করে দিন। পরের দিন সকালে বললেন যে আসলে তোমাদেরকে বলা হয় নাই, এই বাংলো বাড়িটা একটু প্রবলেম আছে, প্রায় মানুষজন দেখে। এটা নিয়ে একটা জোক আছে আবার, ওনাদের বাংলো বাড়িতে একজন বাবুর্চি ছিল যার নাম মতিন। তো সুমন ভাই প্রায় জোক করতো যখন আমরা যেতাম, মতিন রানতো, তো এটা কোন মতিন, গুড মতিন না ব্যাড মতিন? আমি বললাম যে সুমন ভাই, কি এটা গুড মতিন ব্যাড মতিনের ব্যাপারটা কি? তো উনি বলে না বললে তোমরা আবার ভয়টা পাবা, এখানে আসতে চাবে না। আমি বললাম, কি বলেন তো বলেন। তো বেসিক্যালি একদিনের ঘটনা, সেটা সুমন ভাই ছিলেন ওনাদের বাংলা বাড়িতে। সেটা হচ্ছে যে এই মতিন, উনার সুমন ভাই আম্মারা গিয়েছিলেন, ফ্যামিলির সবাই। তো উনার আম্মা দেখলেন যে মতিন একদিন রান্না করছে কিচেনে। তো উনি এটা দেখে উপরে আসলেন, উপরে এসে বারান্দায় দাঁড়ালেন, দেখলেন যে মতিন বাগান পেরিয়ে সামনে যাচ্ছে। তো উনি 2-3 বার ডাকলেন, এই মতিন মতিন। মতিন তো তাকাচ্ছে না। তো বললো যে কি বেয়াদব, তাকাচ্ছে না। উনি দৌড় দিয়ে নিচে নামলেন, দেখলেন মতিন রান্না করছেন। আচ্ছা, উনি আবার দৌড় দিয়ে উপরে উঠলেন, দেখলেন মতিন বাগান পেরোচ্ছেন। একই সাথে একই জায়গায়, মানে মাল্টিপল জায়গায় উনি মেক শিওর করলেন যে মানে একই দুইটা মতিন, একটা মতিন বাগান পেরোচ্ছে আর একটা মতিন রান্না করছে। তো ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর সুমন ভাইয়ের আম্মা এট দ্যাট পয়েন্ট। আমি বুঝতে পারছি যে কোনটা আসল মতিন, কোনটা ব্যাড মতিন। তো এটাও পরে আবার রিভিল হয়, পরে সুমন ভাইয়ের অন্যান্য আত্মীয় স্বজন যারা একটু এসব ব্যাপারে তো ওনারা বলে যে না, এই বাড়িতে প্রবলেম আছে। এই গল্পটা উনি বললেন পরের দিন সকালবেলা। তো ওই ট্রিপটা গেল, ওই ট্রিপটা আমরা চলে আসলাম, বেশ কিছুদিন ভয় কাটালাম। আমার আবার এই যে এই কম্পনটা থাকে, মানে একটা ভূতের ছবি দেখে, ভূতের গল্প শোনার পরে, যে কারণে আমি ভূতের film কম শুনি। পরের দিন সকালে শুনি ব্লক পাই। তো পরে আবারও একটা আমরা ট্রিপে গেলাম, সেটা প্রচন্ড গরমের সময়, এন্ড ঠিক অপোজিট হ্যাপেন। এক্স্যাক্টলি সেম রুমে, এক্স্যাক্টলি একই জায়গায়, প্রচন্ড গরম, মানে পারি তো মানে 10টা এসি ছেড়ে ঘুমাই। আমরা এসি ছাড়লাম, মানে সবকিছু ছেড়ে ঘুমাচ্ছি, ঘুমাতে যাবো, এই সময় বারান্দায় বসলাম আমরা, যে ঘুমের আগে একটু জাস্ট গল্প করে যাই। সুমন ভাই টুমরা আমরা গান টান করছিলাম বারান্দায় গল্প। হঠাৎ দেখলাম বারান্দার বাইরে প্রচন্ড কুয়াশা, জাস্ট ঠিক কুয়াশা, যেটা আপনি দেখতে পাবেন না সামনে কিছু, এবং অনেক দূরে একটা বেশ বড় কিছু, মানে জাস্ট পাখা মেলে এসে মানে ল্যান্ড করলো, সেটা একটা মাঠের মতন জায়গা। এটা তো বেশ ভয়াবহ ব্যাপার। আই জাস্ট ফ্রিকড আউট। ওই সময় আমি বললাম যে সুমন ভাই আবার হচ্ছে। তো সুমন ভাই বললো যে চলো আমরা ঘুমাইতে যাই, অনেক ইট ওয়াজ লাইক দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। আমি জানি না এটা কি ছিল, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই, কেন গরম হলো, কেন ঠান্ডা হলো, ও বড় পাখাওয়ালা জিনিসটা কি ছিল, আসলে ইজ দেয়ার এ গুড মতিন অর ব্যাড মতিন। বাট এতটুকু বুঝি যে কিছু একটা অনেক কিছু হয়েছিল। থাকে, হ্যাঁ। যেগুলোর কোনো এক্সপ্লেনেশন থাকে না, সুপারন্যাচুরাল থাকে। আই ডু বিলিভ দ্যাট। আমি যেটা বিশ্বাস করি যে ইফ ইউ বিলিভ ইন ইউর ক্রিয়েটর, দেন ইউ হ্যাভ টু বিলিভ ইন সাম সর্ট অফ আদার থিংস অলসো, যেটা একদম। কিনা মেনশন করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। ও ভাই, আমরা আমরা একটু বলে দিবেন সেই সাথে যে আজকে আমরা এতক্ষণ যেটা করছিলাম,
বার্থডে কেক কাটতাম, সেটা ছবি দেখতে চাই সবাই, Oh হয়তো my এই God, ছবিগুলো I was so excited. I hope Sabbirও excited. অনেক মানে আমি আসার পরে থেকে তো কেক আর কোকের উপর আছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ রেডিও ফুর্তি। এন্ড খুব চারপাশে একটা ফেস্টিভ লুক, মানে রেডিও ফুর্তির অফিসে যারা যারা আসছেন অথবা হচ্ছে কি যারা আসতে পারছেন না ফিজিক্যালি, তারা ডেফিনেটলি লগ অন টু ফেসবুক এন্ড হচ্ছে কি ইউল গেট টু সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। একদম আসনাও আই এম শিওর আসনারও একই ব্যাপার। হ্যাঁ, একদম। এক্স্যাক্টলি, মানে এতদিন পরে অফিসে এসে আবার এরকম একটা সেলিব্রেটিং টাইমে এসে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, আর এত মানুষকে দেখে, সব চেনা চেনা সবাইকে দেখে। I was very excited and surprised because of the man. দ্য ম্যান। The man is there. যিনি কিনা মানে যিনি আসলে আমার দৃষ্টিটা খুলে দিয়েছেন। I always saw horror movies as horror movies, but for the very first time, and now I'm gonna see horror movies as আচ্ছা। action movies অ্যাকশন from now on, from today. Okay, okay. তো আমি বলছি অন্ধজুলের কথা। হ্যাঁ, আমি বুঝতে বাই দ্য পেরেছি ওয়ে, সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ। উনাকে আমি আসলে ধন্যবাদ দিতে চাই, আমরা সবাই, ডেফিনেটলি। যে আজকের এই দিনটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম সত্যি তাই। And- এবং উনি বলছেন যে উনি বলছিলেন যে এত বেশি ব্যস্ত তার মানে কোনো জায়গায় যেতে পারেন না এরকম, মানে কিন্তু উনি Right, right. এত কষ্ট করে এখানে সময় ম্যানেজ করে এসেছেন, এর জন্য আসলে Exactly. Definitely, মানে thank you. অসাধারণ। It was amazing experience. একদম। আমরা কিছু এসএমএস পড়ি, আমরা দেখতে পাচ্ছি যে আবির আমাদের এসএমএস করেছেন, দীপ্ত আমাদেরকে এসএমএস করেছেন বিজয় আমাকে এসএমএস করেছেন, এছাড়াও সানি বাগেরহাট থেকে, রাব্বি, ইরান, রবিউল, এছাড়াও রিজন এসএমএস করেছেন মিম নরসিংদী থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে এলিফ্যান্ট রোড থেকে অঙ্কন এসএমএস করেছেন আমাকে, তাজমুল বৈশাখী আমাদেরকে কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন রাশেদ এসএমএস করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রায়হান, এসএমএস করেছেন হিমেল, এসএমএস করেছেন সুলতান। সবাই দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এসএমএস যেভাবে আসছে সেটা হচ্ছে সবাই রেডিও ফুর্তিকে উইশ করছে এবং সবাই শুভেচ্ছা জানাচ্ছেন রেডিও ফুর্তিকে। আপনাদের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা না থাকলে আসলে এত দূর পর্যন্ত আমরা আসতে পারতাম না এবং সামনের পথ চলা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। সো সবসময় আমাদের সঙ্গে থাকবেন সেটাই আশা করব এবং আমি একটা ছোট্ট ব্রেকে আমাদের যেতে হবে এবং ব্রেকের পর আবারও ফিরে আসবো। তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Foot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12টা বেজে 32 মিনিট, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আমরা সবাই আজকে আছি। আমরা অপু ভাই আছেন এখানে সাব্বির ভাই আছেন এখানে, আসনা আছে। সো সবাই মিলে আমরা আজকে এই ফুর্তির বার্থডে তো সেলিব্রেট করছি, সেই সাথে আমরা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে, এবং একটু পরপরই আরো অনেকের ঘটনা আমরা শুনতে পাবো। অনেকে এখানে উপস্থিত নেই যারা রেকর্ড করে ঘটনা পাঠিয়েছেন, সেই সমস্ত ঘটনা আমরা একে একে শুনবো। আমরা চলে যাচ্ছি আসনার কাছে এবং আসনার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসি। তার আগে একবার জানিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আপনারা ফেসবুকে আমাদের ফ্যান পেজে যাবেন। www.facebook.com/radiofurti, এটা হচ্ছে অ্যাড্রেস। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এতক্ষণ আমরা কি করছিলাম। যাই হোক, আমরা চলে যাচ্ছি আসনার কাছে। ওয়েল, স্টোরিটা বলার আগে এটা বলতে চাই যে আমি নিজে অ্যাকচুয়ালি খুবই ভীতু একটা মানুষ, এবং যার কারণে হয়তো আমি ভূত এফএমও খুব একটা শুনি না এবং সবসময় কোনো ভয়ের মুভি দেখা অ্যাভয়েড করি। এবং মানে আমার রিসেন্টলি যে চাকরিটা করতাম সেখানে অনেক ট্রাভেল করতে হতো, তো সবসময় আর কি অ্যাভয়েড করতাম যে রাতে কোনোখানে যাওয়া বা কিছু, মানে খুব কনসিয়াসলি আমি অ্যাভয়েড করি, কারণ আমি জানি আমি খুবই ভীতু একটা মানুষ। তো যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে, একবার আমার ফ্রেন্ডরা গেছিলাম একটা ফ্রেন্ডের ফার্ম হাউসে, সেটা ছিল মানিকগঞ্জে। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গেছি, এটা একটা গরমকালেই ছিল, তো সামার অফ 2007-2008 এর দিকে। তো আমরা যখন ফ্রেন্ডরা গেলাম রাতের বেলায়, তো এরকম আমরা গল্প করতে করতে হঠাৎ করে সবাই বললো যে পাশে একটা শ্মশান ঘাট আছে, চলো আমরা সবাই দেখে আসি। তো তখন বাচ্চা ছিলাম, এত ইয়েও করতাম না যে কি আর হবে, তখন মনে হয় এত ভীতু ছিলাম না। তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে যাই ঘুরে আসি। তো যখন আমরা ওখানে ঘুরতে গেলাম, মানে খোলা মাঠ, ধান ক্ষেত, চারিপাশে একটা কেমন জানি মানে বেশ থমথমে একটা ভাব, কিন্তু আমরা 4-5 জন ফ্রেন্ড খুব মজা করছি, মানে খুব কেয়ার ফ্রি টাইপের যেটা হয় আর কি ফ্রেন্ডরা কোথাও গেলে।
তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে এরকম ধান ক্ষেতের মাঝখানে একটা জার্মান শেফার্ড কুকুর, আচ্ছা। এবং কুকুরটা বেশ অ্যাবনর্মাল ছিল এই বলতে যে সে ঘাড় ব্যাকা করা এবং চোখগুলো পুরো জল করছে, তার জিহ্বা বের করা এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এমন না যে সে ডাকছে বা চিল্লাচ্ছে বা কিছু, বাট জাস্ট আমাদের দিকে তাকিয়ে আছে। এবং মানে বাই দ্য লুক অফ ইট আমাদের মনে হয় তখনই সবার লাইক আত্মা উড়ে গেল, এবং উই ডিডন্ট নো যে কি করব, মানে এই ধান ক্ষেতের মধ্যে এরকম সময় কুকুর কেন। এবং হঠাৎ করে দেখি আমাদের একটা মাঝখানে একটা ফ্রেন্ড ছিল যে কিনা হঠাৎ করে খুব মানে ভয়ে বা আতঙ্কে সে খুব অ্যাবনর্মাল বিহেভ করা স্টার্ট করলো। তো পাশে একটা কুকুর ছিল, তো সে মানে ভয় পেয়ে অলমোস্ট আমাকে আর কি ধাক্কা দিয়ে অলমোস্ট ফেলেই দিচ্ছিল পুকুরে, আর আমি তখন সাঁতার পারতাম না। তো কোন রকম আর কি পানি থেকে আর কি বেঁচে উঠি। তো তারপরে দেখি কুকুরটা আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, এবং সে কোনো আওয়াজ করছিল না, কিন্তু জাস্ট তার চোখটা জল করছিল। এবং আমার এখনো চিন্তা করলে বেশ ভয় লাগছে যে কিভাবে সে তার জিহ্বা বের করেছিল, মানে একটা বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল। তো সেখান থেকে আমরা দৌড়িয়ে পরে চলে আসি ফার্ম হাউসে, এবং পুরাটা রাত আর কি কাটে সবাই সবার ভূতের গল্প স্টোরিজ বলছে, মানে আরো ভয়টা কিভাবে বাড়ানো যায়। তো সারা রাত অবশ্যই আমরা কেউই ঘুমাতে পারিনি। পরের দিন সকালে অবশ্য আমরা সেই ফার্ম হাউসের যে ম্যানেজার ছিল তাকে এবং গ্রামের যে অন্যান্য মানুষ ছিল সবাইকে জিজ্ঞেস করি যে এখানে কি এরকম কোনো কুকুর আছে, কারণ মানে জার্মান শেফার্ড তো মানিকগঞ্জের ধান না, খেতে থাকার কথা না। সেটাই। তো আমরা অনেককে জিজ্ঞেস করলাম এবং সবাই বেশ অবাক হলো, এবং কেউই অ্যাকচুয়ালি কিছু বলতে পারেনি যে এরকম কোনো কুকুর কখনো দেখেছে বা কিছু। কিন্তু আমার ফ্রেন্ডের কাছে পরেও শুনেছি যে ওরা যখন ওরকম ফার্ম হাউসটায় গেছে পরে, তো ওই শ্মশান ঘাটের যেহেতু কাছেই ছিল, এরকম প্রায় কিছু না কিছু অদ্ভুত ইভেন্ট হতো আর কি। কখনো কখনো কোনো ওই যে আওয়াজ শোনা যেত। তারপরে একটা ওদের এখানে বড় একটা গাছ ছিল, যে গাছতলায় বসে আমরা অনেক গল্প করেছি অ্যাকচুয়ালি ট্রিপে। সো ওই গাছের মধ্যে অনেক এরকম প্রায় এরকম অদ্ভুত বাতাস আসতো বা আওয়াজ হতো। তো যাই হোক, ওর পর থেকে আর ফ্রেন্ডের সেই ফার্ম হাউসে যায়নি, আর কান ধরেছি জীবনে যাবো না। ওকে। হ্যাঁ, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, কারণ ওইরকম একটা জায়গায় আপনি বলছেন, তারপর আবার যেরকম একটা বর্ণনা দিলেন জায়গাটার, সেরকম জায়গায় কিন্তু আসলে জার্মান শেফার্ড দেখার কথা না। যাই হোক, আমরা শুনলাম আসনার ঘটনা, আমরা চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাইয়ের একটা ঘটনা শুনবো আমরা। হ্যাঁ রাসেল ভাই, একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের এই মাঝখানে কিন্তু অপু নাই। হ্যাঁ, অপু আমি কিন্তু খাচ্ছে। ভয় পেয়ে যাবো। হ্যাঁ, অপু খাচ্ছে, ফর লিসনার্স ইনফরমেশন। আমার ঘটনাটা আসলে হচ্ছে কি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা না, একজনের কাছ থেকে শোনা, বাট হচ্ছে কি ওই 2000, এটা ঘটনাটা বেশ অনেক আগের, লাইক 2000 এর দিকে, 2001 এর দিকে। তো আমরা কিছু ফ্রেন্ড মিলে সিলেট যাচ্ছিলাম। তো পারপাসটা ছিল আসলে হচ্ছে ওই শাহজালাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা যায় যে সবাই একসাথে যাওয়া। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে 5 জন ফ্রেন্ড ছিলাম। তো আমরা ট্রেনে যাচ্ছিলাম। তো ট্রেনে যেতে যেতে সো রাতের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে বেশ কিছু জায়গায় কিন্তু সিলেট যাওয়ার সময় থামে আগে ট্রেন। সো ওই রকম একটা স্টেশনে থেমেছে। তো আমার অন্যান্য ফ্রেন্ড যারা, তারা বলছিল যে চল গিয়ে চা খাই। আমার খুব ঘুম পাচ্ছিল। সো আমি ওদেরকে অ্যাভয়েড করে বললাম যে না, তোরা যা, আমি যাব না। তো ওরা দুজন ট্রেন থেকে নামে। ট্রেনটা ওইখানটা বেশ অনেকক্ষণের জন্য একটু থামে আর কি, 10-15 মিনিটের মতো। সো ওরা ওখানে নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায়। তো যেই স্টেশনটাতে থেমেছে, আপনি লক্ষ্য করবেন হয়তো স্টেশনের একটা সাইড থাকে কিন্তু যেখানে প্ল্যাটফর্মটা, আরেকটা সাইডটা থাকে যেখানটাতে আসলে হচ্ছে গিয়ে কিছু থাকে না, হয়তো ধান ক্ষেত থাকে অথবা ট্রেন লাইনগুলি থাকে, অপোজিট সাইড অফ দ্য প্ল্যাটফর্ম। সো ওরা ওই অপোজিট সাইড, যেটা প্ল্যাটফর্ম নাই, তার মানে হচ্ছে গিয়ে মাঝখানে ট্রেনটা এক সাইডে প্ল্যাটফর্ম, আরেক সাইডে নেমেছে। তো কোনো এক কারণে ওরা ভুল করে ওই সাইডে নেমেছে। তো নামার পর তোরা ওখানে একটা চায়ের দোকান দেখতে পায়। তো চায়ের দোকান, একটা দাড়িওয়ালা চায়ের দোকানদার, সে চা বানাচ্ছে, লাইট জ্বলছে, একটা বেঞ্চ পাতা আছে। সো ওরা ওখানে যায়, গিয়ে চায়ের জন্য অর্ডার করে। তো 2টা চা নিয়ে আমরা টোটাল 4 জন ছিলাম, 2 জন নেমেছিল আর 2 জন নামিনি আমরা। তো ওখানে যাওয়ার পর তো ওরা এমনি কথা বলছে যে আমরা কোথায় থাকবো, সিলেটে পরীক্ষা, হয়তো ওই অ্যাডমিশন টেস্টের পর কোথাও ঘুরতে যাবো কিনা, ওইরকম প্ল্যান ট্যান করছিল। হাসি ঠাট্টা করছে, কথা বলছে। সো ক্যাজুয়ালি ওরা দুটা যখন চা নিয়ে খাচ্ছে, খেতে খেতে একটা সময় গিয়ে হঠাৎ করে চা খাওয়া অলমোস্ট শেষ, তখন ওরা ঘুরে পে করবে। তো যে ফ্রেন্ডের থেকে আসলে ঘটনাটা শোনা,
যে সে যখন ঘুরে কাপটা ফেরত দিয়ে টাকাটা পে করবে, ঠিক তখন সে লক্ষ্য করলো ওখানে কোনো কিছু নেই। ও আচ্ছা, কোনো মানে কেউ যে চা বিক্রেতা ছিল বা হ্যাঁ, এবং এটা কিন্তু এমন না যে কিছু লোক আছে না যারা ফ্লাস্ক নিয়ে এমনি চা বিক্রি করে, ফেরি করে যারা বিক্রি ফেরি করে। করে বিক্রি করে, এরকম কিন্তু না। ওখানে কিন্তু একটা ছোট দোকান। দোকানের মতো ছিল, রাইট। কিন্তু ওরা দেখতে পায় যে ওখানে ওই কোনো কিছু নেই, মানে শুধুমাত্র- দোকানও নেই, চাওয়ালাও নেই। হ্যাঁ, মানে ওরা খুব অবাক হয়ে লক্ষ্য করে কেউ নেই ওই জায়গাটাতে, এবং দোকানটা নেই। ইনফ্যাক্ট দোকানটা মানে এখানে ছোট একটা দোকান। সো কিন্তু ওদের হাতে দুটো কাপ আছে। এটা খুব অদ্ভুত। সো ওরা তাড়াতাড়ি কোন রকমে তখনই ট্রেনে ফিরে আসে। ট্রেনে ফিরে এসে তারপরে হচ্ছে এই ঘটনাটা বলে। সো এইটা একটা ঘটনা। আমি আরেকটা ঘটনা শেয়ার করব, তার আগে বলি যে অপু একটা ভয় ঢুকিয়ে দিয়ে গেছে আমার মধ্যে অলরেডি। ও ব্যাড মতিন আর গুড মতিনের কথা বললো। তো আমার চিন্তা হচ্ছে আমার বাসার দারোয়ানের নাম মতিন। পোর মতিন। আসলে আমি সত্যি জানি না পুয়ার মতিন কিনা ব্যাড মতিন না গুড মতিন, বাট হচ্ছে কি Coincidence এটা। আমার চিন্তাটা হচ্ছে কি বাসায় ফেরার পথে হচ্ছে কি যখন এটা কি ব্যাড মতিন থাকবে না গুড মতিন থাকবে? ব্যাড মতিন থাকবে না গুড মতিন থাকবে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সো He is a very happy অপু ভাই। হ্যাঁ, হি সিমস ভেরি হ্যাপি, I'm মানে always happy when I হ্যাঁ। সো অপু নিশ্চয়ই যা ছিল ওখানে বাকি সব শেষ করে আসছে নিশ্চয়ই। আচ্ছা। আজ সেকেন্ড যে ঘটনাটা, আমি থাকি বসুন্ধরাতে। সো বসুন্ধরার ভিতরেই আমি প্রায় সাইকেল চালাতে বের হই। তো বসুন্ধরার মানে একটু রাত হলেই যেটা হয়, ভিতরের দিকে যেসব ব্লকগুলি লাইক হচ্ছে কি এফ ব্লক, জি ব্লক, এই ধরনের ব্লকগুলি খুব কোয়াইট থাকে, কিন্তু অন্ধকার। সো ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করি হচ্ছে কি মাসখানেক আগে। আচ্ছা। লাইক আমরা সবসময় একটা গ্রুপে সাইক্লিং করতে বের হই, কিন্তু দেখা গেছে ওই দিন কোনো এক কারণে আমি অফিসের পরে এমনি মনে হলো যে একটু চালাবো। সো রাত 10টা 10:30টার দিকে আমি বের হই। তো আমি একটু ভিতরের দিকে গেছিলাম, ভিতরের দিকে সাইক্লিং করতে করতে গেলাম। তো একটা সময় গিয়ে বেশ অনেক দিকে মানে আমার একটা ইচ্ছা হয় প্রায় এক্সপ্লোর করার, যে এই রাস্তাটাতে কখনো তো আগে আসেনি, এই রাস্তাটাতে দেখি যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে অথবা কোথায় গিয়ে উঠা যায়। সো এরকম করতে করতে আমি একটা ব্লকের নামটা মেনশন করবো না, বাট ওখানে আমি গিয়ে পৌঁছাই, এবং হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখি তো হঠাৎ একটা জায়গায় দেখি যে একটা লোক চুপচাপ বসে আছে। দেখে খুব সম্ভবত কনস্ট্রাকশন ওয়ার্কার টাইপের মনে হয়। সো কনস্ট্রাকশন ওয়ার্কার সে বসে আছে, Exclusively on তার সামনে artana.com. অদ্ভুত কারণে একটা কুকুর এবং একটা বিড়াল তার দিকে তাকায় আছে। সো জিনিসটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। সো ইন্টারেস্টিং লাগার পর যে জিনিসটা হচ্ছে যে আমি সাইক্লিং করছিলাম, তো থামিয়ে আমি একটু অবজার্ভ করি যে আসলে কি হচ্ছে, পুরো ব্যাপারটা বোঝার জন্য। তো দেখি যে না, লোকটা মাথা নিচু করে বসে আছে, এবং হচ্ছে গিয়ে সামনে কুকুর এবং বিড়ালটা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তো দেখে ইন্টারেস্টিং লাগলো, তো আমি সাইকেল দিয়ে যেয়ে আবার ঘুরে আবার ওখান থেকে আসছি। সো ঘুরে আবার ওখানে আসার পর তখনও দেখলাম হচ্ছে গিয়ে লোকটা ওখানে বসা, কুকুর এবং বিড়াল দুটো সামনে ওরকম করে তাকিয়ে বসে আছে। আচ্ছা। তো আমার ইন্টারেস্টিং লাগাতে, এবং কুকুর এবং বিড়ালটা আসলে যেভাবে তাকিয়ে আছে লোকটার দিকে, আমার কাছে দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। দেখে আমি করলাম কি, আমার মোবাইলটা বের করে আমি একটা ছবি তুললাম। ছবিটা তুলে আমি বাসায় ফিরে আসি। আমি আর বেশিক্ষণ হয়তো রাত 11টার মতো বেজে গেছিল। তো আমি বাসায় ফিরে আসার পর সো যে ছবিটা তুলেছিলাম, আমি ছবিটা চেক করার জন্য, আমার মানে অন্ধকার ছিল, তারপরে আমি ফ্ল্যাশ ইউজ করেছিলাম ছবিটা তোলার জন্য। বাট আমি বাসায় এসে খুব সারপ্রাইজিংলি দেখলাম, আমি কিন্তু একটা না বেশ কয়েকটা স্ন্যাপ নিয়েছিলাম, একটা স্ন্যাপও আসেনি। এবং পরবর্তীতে আমি পরে আবার ওই জায়গাটাতে গেছিলাম। ওই জায়গাটাতে গিয়ে আমি আবার খুঁজেছিলাম যে ওইরকম কেউ বসে আছে কিনা, অথবা ওইরকম কুকুর বিড়াল ওরকম কিছু তাকিয়ে আছে আছে কিনা, কিনা। কিছু আছে কিনা। বাট ওইরকম কোনো কিছু নেই। এবং তারপরে আমি কিছু বেশ অনেকদিন পর জানতে পারি যে ওই রাস্তাটাতে, ওই পার্টিকুলার রাস্তাটাতে যেটাতে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যাক্সিডেন্টালি মারা গেছিল। সো আই গেস, আমি ঠিক জানি না যে এইটা ওই এটার সাথে কোনো link আছে কিনা। কোনোভাবে হ্যাঁ। কোরিলেট করা যায় কিনা। বাট হচ্ছে কি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওই দিন আমি আসলে যাকে ওখানে ওইরকম করে বসে থাকতে দেখেছিলাম, এবং কুকুর বিড়ালটা যার দিকে এরকম করে তাকিয়েছিল, সেটা হয়তো কোনো রক্ত মাংসের মানুষ নাও হতে পারে। হ্যাঁ, সত্যি। বিকজ হচ্ছে কি জায়গাটা খুবই নিরিবিলি ছিল, ওখানে সচরাচর কেউ বসে থাকার মতো না, যদিও বাংলাদেশের প্রচুর না, মানুষ, সবচেয়ে but বড় হচ্ছে কথা যে এটা তো নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন ছবিগুলো তুলেছেন, বাসায় গিয়ে দেখলেন যে ছবিগুলো, সারপ্রাইজিং হ্যাঁ, একটা সেটাই, ছবিও নেই। সেটাই, এটা খুব অদ্ভুত এবং লেগেছে মানে আমার কাছে। এমন না, এরপরেও আমি অনেক ছবি তুলেছি, আমার মোবাইলে মেমোরি কার্ড
ফুল ছিল না, সো কোনো কারণে এমন হতে পারে না যে ওইটা মিস হয়েছে। হুম তো আমি বাসায় এসে যখন দেখেছি যে 4টা আমি স্ন্যাপ নিয়েছিলাম, একটাও নেই। সো এইটা আমি খুব রিসেন্টলি একটা জিনিস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করেছিলাম। করেছেন, আরো নিশ্চয়ই আছে, সেগুলো আমরা একটু পরেই শুনবো। আমরা আপাতত কিছু এসএমএস পড়ি। আমাদের দেখতে পাচ্ছি যে এখানে এসএমএস করেছেন নিহাদ, তিনি এসএমএস করেছেন খিলগাঁও থেকে, এবং তিনি রেডিও ফুর্তির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আজকে তারও বার্থডে, তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং একই দিনে পড়ে গেছে জন্মদিন। আরো একজন লিখেছেন আখি, তিনিও লিখেছেন যে তার আজকে বার্থডে। আজকে অনেকেরই দেখছি জন্মদিন। জারিফ আমাদের এসএমএস করে রেডিও ফুর্তির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রিম চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এবং তারও আজকে বার্থডে। শাকিল আহমেদ কুমিল্লা থেকে এসএমএস করেছেন, এবং তিনি ভূত এফএম এর বার্থডে উইশ করেছেন। না, আজকে রেডিও ফুর্তির বার্থডে। ভূত এফএম এর বার্থডে হচ্ছে 13 অগস্ট 2010। আচ্ছা, এছাড়াও তোফাজ্জল আমাদের এসএমএস করেছেন বনানী থেকে। সাকিব আমাদের এসএমএস করেছেন এছাড়াও মৌ, এবং তিনি বলছেন যে সাব্বিরের গল্পটা অনেক ভয়ের, এটা লিখেছেন। এছাড়াও জয় চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেডিও ফুর্তিকে। এছাড়াও আমাদেরকে সাগর এসএমএস করেছেন আমাদেরকে ঋতু সিলেট থেকে, এবং তিনিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন এলিফ্যান্ট রোড থেকে আবারও অঙ্কন। আসিফ আমাদের সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন, জন্মদিনের উইশ করেছেন। আমির শাহিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি উজ্জ্বল রয় আমাদেরকে এসএমএস করেছেন, সোহেল সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি বাকি সময়টা আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা কি কি করছি একটু পরপরই কিন্তু তার ছবি যাচ্ছে ফেসবুকে। সুতরাং আপনারা ফেসবুকে আমাদের ফ্যান পেজে গিয়ে সেই ছবিগুলো দেখতে পারেন, সেখানে ইচ্ছা করে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti। রাসেল ভাই, হ্যাঁ। আমার একটা ছোট্ট কথা বলার জি, ছিল। please। আজকে রেডিও ফুর্তি জন্মদিনের সাথে সাথে আরেকটা ছোট্ট জিনিস আছে। হুম। আমাদের আরেকজন অতি প্রিয় মানুষের জন্মদিন আজকে। সেটা হচ্ছে আমাদের রেডিও ফুর্তি চিটং এর যে আরজে রিগান, তারও আজকে জন্মদিন। সো ওয়াও, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে রিগান, রিগান। আই হোপ হিজ লিসনিং। এক্স্যাক্টলি। সো আশা করছি শুনছে এই মুহূর্তে। আমি যত জানি রিগান আমার মতন একটু একটু ভয় পায়। রিগান, আমি ভয় পাই। আমার মনে হয় বেশ ভয়। অকপটে স্বীকার করছি, আপনি অকপটে স্বীকার করছি যে আমি ভূত ভয় পাই। সেটাই সবচেয়ে ভালো কথা হচ্ছে রিগানের জন্মদিনে রিগান রেডিও ফুর্তির কেক পাবে কালকে আপনার কাছ থেকে। Exactly. রাসেল ভাই, আপনি কোনো একদিন কোনো একটা ভূতের ইন্টারভিউ নিয়েন, ওরাও বলবে আমরা অপুকে দেখে ভয় পাই। Sure. Oh my God, it's mean. অপু, এই জিনিসটা থাকবে তোর আমার মধ্যে, এই এই জিনিসটা mean- আচ্ছা, আমি ছোট আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম। সাব্বির কিছুক্ষণ আগে একটা গল্প বললো, থ্যাংক গড যে গল্পটাতে ডিভাইসটা ছিল ওর মোবাইল ফোন। হ্যাঁ, যারা জানে না তাদেরকে বলে দিয়েছি, সাব্বির শুধু আমার কলিগই না, ও আমার ছোটবেলার বন্ধু। ওর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে বন্ধুদের ও হচ্ছে আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে সেই মানুষটা যে কিনা একটু ফটোগ্রাফির শখ রাখে আচ্ছা বাল্যকাল থেকে। আচ্ছা। তো যখনই আচ্ছা, আই এম রিয়েলি সরি, দিস ইজ ভূত এফএম। আই এম নট সাপোজ টু টেল এনি ফানি জোকস, বাট দ্য টাইপ অফ পার্সন আই হ্যাভ টু অ্যাকচুয়ালি। সো সাব্বিরের যেই জিনিসটা করার কথা সেটা হচ্ছে ও সবসময় ছবি তোলার কথা। আমাদের বন্ধুদের মধ্যে কোনো পার্টি, কোনো কনসার্ট, আই ইউজ টু হ্যাভ এ ব্যান্ড কল ত্রিলয়। হ্যাঁ, আমি জানি, আমরা সবাই জানি। এক্স্যাক্টলি। এই ত্রিলয়ের জীবনের প্রথম কনসার্টটা এটা হবার কথা ছিল একটা যে কোনো জায়গায় ভেন্যুতে প্রথম কনসার্ট হবে। তো সেই কনসার্টের জন্য আমাদের পোস্টারে ছবি দেওয়ার জন্য একটা ফটো সেশন করার কথা। তখন ধানমন্ডি 32 নম্বরের লেকটা নতুন করে রিনোভেট করা হচ্ছে মাত্র। তো এখন যেসব জায়গাগুলো দেখছেন এগুলো তখন হাফ কমপ্লিট। সো বেশ একটা রিঙ্গো নামে একজন মিউজিক ভিডিও বানাতেন, ওনার মিউজিক সবকিছু আগুনের মতো হতো। হ্যাঁ, যে ব্যাপারটা, তো ওই ধানমন্ডি লেকের অবস্থাটা কিছুটা ওরকম রিঙ্গোর মিউজিক ভিডিওর মতন। আচ্ছা সাব্বিরকে আমরা অফিসিয়ালি বললাম যে সাব্বির, বাই দ্য ওয়ে হি ওয়াজ অফিসিয়াল ম্যানেজার অফ থ্রিলয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা বললাম যে ছবি তো লাগবে না, আমি তুলে দিচ্ছি। ও প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসলো, ওর মামার ছিল, মেবি তোর মামার ছিল। না, ওইটা আমারই ছিল। আচ্ছা, ওরও ছিল। ওই ক্যামেরা আসলো, এবং সে রিল, তখন তো ডিজিটাল ক্যামেরা ছিল না, ফিল্মের ক্যামেরা। তো সেখানে 36টা ম্যাক্সিমাম স্ন্যাপ হয়। তো সে ছবি তুলছে, ওদিকে লাইটের সমস্যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের হাতে সময় নেই। ওটা প্রিন্ট করে ওই রাতেই জমা দিতে হবে আমাদের পোস্টার যারা ছাপাচ্ছে তাদের কাছে। তো ছবি তুললাম, আমি হিসাব করছিলাম কেন জানি না সাবকনসিয়াসলি, ও 38টা স্টেপ নিয়েছিল ওদিন। এন্ড আই ওয়াজ অ্যামেজড যে 38টা, ও বললো যে মানে সামটাইম ইট হ্যাপেন্স, হয় কিন্তু এটা এক্সট্রা হওয়ার পরে। দেন আমরা আসলাম, উই আর রিয়েলি হ্যাপি, এক্সাইটেড। অনেক ক্রিয়েটিভ ছবি তুললো। লেকের পানিতে অর্ধেক আমাদেরকে নামিয়ে, উপর থেকে নিচ থেকে, পানির নিচ থেকে, পানির উপর থেকে।
তারপর ওটা আমরা প্রিন্টে দিলাম। প্রিন্টেতে আমরা সবাই ফ্রেন্ডস করে বাইরে খাওয়া দাওয়া করছি, হাতে রিলি এক্সাইটেড, কনসার্ট হবে, ছবি পোস্টারে যাবে। তো আমরা বললাম ইমার্জেন্সি প্রিন্ট, ঘন্টাখানিক পরে গেলাম। তো যখন গেলাম ওরা সবাই বাইরে ওয়েট করছে, আমি ঢুকলাম ভিতরে, স্টুডিওর ভিতরে, তো স্লিপটা দিলাম, বললাম ছবিটা দেন। তো লোকটার রিয়াকশন ছিল কার ছবি এগুলা? আমি বললাম ওটাতে আপনার কি দরকার, আপনি ছবি দেন। বলে না না এটা কি বিয়ের ছবি? আমি বললাম ভাই ওটাতে আপনার কি দরকার, আপনি ছবি দেন। না 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 আসলে বিয়ে শাদী এগুলো তো লাইফে একবারই হয়, এই জন্য জিজ্ঞেস করছিলাম আমার কি আপনাদের প্রিন্ট। আমি কি হয়েছেটা কি বলেন তো, আসে না একটাও ছবি। আল্লাহ। তো এরপর মাল্টিপল টাইম এরকম ছিল যেখানে সাবির ছবি ছিল, বাট দোজ আর ম্যানুয়াল। হ্যাঁ সেটাই, ফিল্মের ক্যামেরা হয়তো যে ক্যামেরা ছিল, এটা আটকায় নাই হয়তো এটা এরকম কিছু, হ্যাঁ। দিস ওয়াজ মোবাইল। হুম, তো আমি এটা জানি না, ভুল হওয়ার- এটা ভৌতিক, এটা ভৌতিক। না এটা মানে ভূতের কোনো কিছু থাকতে পারে। দেখেন মানে আমি আমার মানে যতখানি নলেজ ছিল পুরোটা দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে আমি আমার ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি। ছবিগুলি অসাধারণ আসতো, হুম। বাট হয়তো মানুষজন অডিয়েন্স এটা নিতে পারতো না, এই কারণে হয়তো এরকম কিছু চলে আসছে। or I doubt, I doubt যে ওর উপরে এমন কোন আসর আসর। সুপার ন্যাচারাল আসর আছে যিনি চান না যে সাব্বির ছবি তুলুক। ফটোগ্রাফার হয়ে যাক। লেট আস ডু ওয়ান থিং। এখন আমরা একটা ছবি- আমরা আজকে না, আমরা আজ থেকে এক সপ্তাহ সাব্বিরকে টাইম দিলাম, এর মধ্যে সাব্বির আমাদেরকে কিছু ছবি তুলে এনে দেখাক। সাবির ভাই, আপনি এখনই আমাদেরকে পোস্ট করবো। আপনি আমাদের এখনই একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেন। আচ্ছা আমাদের ক্যামেরাও যে রনি, হ্যাঁ, আমাদের হ্যাঁ। শ্রদ্ধেয় রনি ছবি তুলছেন, আমরা একটা স্ন্যাপ নিব সাব্বিরের হাতে, হ্যাঁ। and we're gonna post it next Booth FM. ওকে ফাইন, So we're gonna No see যে problem. আসলে ছবিটা প্রিন্ট হয় কিনা। হ্যাঁ যে এটা দেখা যাবে যে আমাদের কারো ছবি নাই, অন্য কারো যদি ছবি। না হয় এটা কিন্তু ফানি না মোটেও, যদি না হয়। এখানে একটা জিনিস, এইটা আসলে মানে রেডিও ফুর্তি স্টুডিওর মধ্যে দের সামথিং এটা হ্যাঁ, ও। let's not এই- start হ্যাঁ। that again. হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আমি অসংখ্য সময় ধরে মানে কি এই জায়গাতে এই রুমটার সাথে হচ্ছে গিয়ে একটা সুপার বন্ডিং টাইপের, যেটা অপু সকালবেলা থাকতো, আমার কাজই ছিল হচ্ছে গিয়ে আমি যেহেতু হচ্ছে গিয়ে সেকেন্ড হাফের মানে পরের শিফটের প্রডিউসার ছিলাম। দেখেছেন রাসেল ভাই অনেক সময় হচ্ছে গিয়ে ওভারনাইট স্টে হ্যাঁ, করতে হ্যাঁ। হচ্ছে, এবং আমার সাথে কাজ করতে জেরিন ছিল, সাদিয়া ছিল, আসনা ছিল কিছু সময়। সো সবসময় দেখা যেত হচ্ছে কি লেট নাইটে আমার পড়তো। তো এখানে একদিন হঠাৎ করে দেখা গেছে যে ভিতরে কোনো আরজে নাই, বাট কোনো একটা অদ্ভুত কারণে এই যে চেয়ারটাতে রাসেল ভাই আপনি বসে আছেন, হুম। এই চেয়ারটা কোনো একটা কারণে ক্লকওয়াইজ ঘুরছে, আমি জানি না কেন। হ্যাঁ, তো মানে কি, এবং ভিতরে ঢুকে আমি বেশ হুম্বিতমি, মানে কি ভয় কাটানোর জন্য, এই চেয়ার ঘুরে কেন? সাদিয়া তুমি চেয়ার ঘুরে গেছো? সাদি বলছে না আমি তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছি, সো চেয়ার এতক্ষণ ধরে ঘোরার কথা না। সো আমি জানি না যে এই চেয়ারের মধ্যে আসলে কি আছে। সো আমি আমার মানে আপ্রাণ চেষ্টা করব আবার ওই ছবিটা তোলার জন্য, বাট এটা যদি না আসে তাহলে মানে অনেক ক্ষেত্রে কিন্তু এই রুমটাও দায়ী। হ্যাঁ সেটাই, এবং এই যে লড়াও দেখেছিল তাই না, এরকম একটা একই জিনিস, ঘটনা ছিল তো। একই ঘটনা ছিল। এবং এখানে নিয়ে এটা নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু আমরা তো মাঝে মাঝে, আমি ভয় পাইনি এখনো পর্যন্ত, মাসুম মাঝে মাঝে ভয় পায়, তারও বেশ কিছু ঘটনা আছে। যাই হোক, আমরা একটা ছোট্ট ব্রেকে যেতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন অপু ভাই, আছেন আমাদের সাথে সাবির ভাই এবং আসনা। আসনা মনে কিছুক্ষণের মধ্যে যেতে হবে, চলে হ্যাঁ, যেতে হবে। মানে চলে যেতে হবে। অলরেডি অনেক বেশি পেয়ে গেছি, তো রাতে ঘুমানোর টেনশন হচ্ছে। Okay, আস্তা so- খুঁজে দেখছে যে ওর বাসায় একজন মতিন আছে, I have to go and check. Okay, good মতিন না bad গুড মতিন আর ব্যাড মতিন। ওকে, সো আসনা আজকের মতো এখানে আসনাকে টাটা করছি এবং আশা করছি যে আবারও নেক্সট ইয়ার আমরা একসাথে আবার, Yes, হ্যাঁ, hopefully. Thank you so much, Russell ভাই. ইনশাল্লাহ দেখা হবে খুব দ্রুত, আবারও দেখা হবে। Definitely. যাই হোক, আমরা জানিয়ে দিই যে আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যদি আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি করতে পারবেন ভূত এফএম টিউনটাকে আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে, এন্ড দ্য কোড নাম্বার ইজ 92125। যাই হোক, আমরা কিছু এসএমএস এ যাচ্ছি। আমাদের কাছে দেখছি রাকিব পাবনা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে মানসিব খুলনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকে ভূত এফএম জমবে, অলরেডি জমে গেছে আমাদের যে ধারণা। জাহিদ আমাদের লিখেছেন যে আজকে ভূত এফএম তারা অত বেশি ভালো লাগছে না। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন ব্র্যাড পিট
আচ্ছা, নদী মিরপুর থেকে এসএমএস করেছেন, আমাদেরকে ধীমান এসএমএস করেছেন, আমাদেরকে কুমার ফার্মগেট থেকে আমাদেরকে সাকিব এসএমএস করেছেন, আমির শাহিন এসএমএস করেছেন এবং তিনি সবাই মানে বার্থডে উইশ করছেন। সাদাদ আমাদের এসএমএস করেছেন ইথিকা এবং সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল। সেকেন্ড স্টোরিটা ছিল হচ্ছে আসনার। ওকে, আমাদেরকে এছাড়াও জুনায়েদ এসএমএস করেছেন মিরপুর থেকে এবং তিনি বলছেন সাব্বির ভাইয়ের গল্পটা খুব জোশ লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কাশফিয়া এবং সমস্ত আরজেদেরকে তিনি জানিয়েছেন অনেক 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 শুভেচ্ছা এবং যারা এখানে উপস্থিত আছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সাব্বির খুলনা থেকে এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে অপু রহমান এসএমএস করেছেন বরিশাল থেকে। হাশেম রুনা সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমরা ভূত এফএম এর সাথে আছি। আবু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রায়হান শুভ বয়রা থেকে। এছাড়াও রাকিব আমাদের এসএমএস করে লিখেছেন অসম। মাহি আমাদেরকে এসএমএস করেছেন হাবিব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব এখন আরো একটা ঘটনা এবং আমাদের সাথে এখন কে উপস্থিত আছেন সেটা আমরা তার মুখ থেকে শুনবো। আমি এন্ড্রু কিশোর, শুনছেন ভূত এফএম। আমি এখন রাসেলের সাথে। আসলে ভূত বলে কিছুই নেই পৃথিবীতে, এটা খুব স্বাভাবিক, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কোনো একদিন আমাকে সে ভূতের দর্শন পেতে হয়েছিল, কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য। তারপরে পরে বুঝলাম সেটা ভূত নয়। তখন আমি পড়তাম বিশ্ববিদ্যালয় রাজশাহী শহরে এবং বয়স কত হবে, ফার্স্ট ইয়ার পড়ি বোধহয় অনার্সে। তো সেই সময়ে আমার শহরে যতগুলো সেই বছরটা 21শে ফেব্রুয়ারি হয়েছিল, তার সবগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে থাকতে হয়েছিল। এইভাবে থাকতে হয়েছিল গেস্ট হিসেবে নয়, ওই সামনে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সেটাকে উদ্বোধন করে দেওয়ার জন্য। যথারীতি 12টা 1 মিনিটে এক জায়গায় মেডিকেল কলেজে করে তারপর রাজশাহী কলেজে ওদেরকে বললাম তোমরা একটু থামো, তোমরা একটু পরে যাও। তারপর ওদের রিসিভ করলাম, ওদেরকে নিয়ে গেলাম। এইভাবে 2-3টে জায়গায় সেরে আমি যখন ফিরছি তখন আমার শহরে আমি খুব সাইকেল চালাতাম, আমার একটা সাইকেল ছিল। তখন বোধহয় রাত 2:30 কিংবা 3টে বাজে, এরকম হবে সময়। যাই হোক, একদম রাজশাহী শহর এমনিতে খুব শান্ত শহর। তো ওই সময় যেহেতু আমাদের পার্টটা একটু শহরের এক পাশে, একটা মিশন হসপিটালের সামনে, আমার এখন মনে আছে ভালো করে, খুব স্মৃতিটা মনে পড়ে। এখন ভূত প্রথম দেখেছি জীবনে, একবারই দেখেছি, সেই জন্য। আমি সাইকেল চালাচ্ছি, যাচ্ছি, আমার বাসার থেকে হার্ডলি 3 মিনিটের মানে সাইকেল ড্রাইভ। কিন্তু আমি দেখছি যে আমার সামনে দূরের থেকে একটা 8-10 ফিট হাইটের একজন মানুষ হেঁটে আসছে এবং সাদা ধবধবে। এবং আমি ভাবলাম নিঃসন্দেহে এটা তো ভূত তো অবশ্যই। এবং ভাবছি আর মানে আরো ভাবছি যে নিজে কি করবো এখন। আস্তে 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 আমার পা থেমে যাচ্ছে, পা গুলো মনে হচ্ছে জমে যাচ্ছে, পা গুলো আর কাজ করছে না, সাইকেলটা স্লো হয়ে গেল। একসময় মনে হচ্ছে সাইকেল থেকে পড়ে যাব। পড়ে যায়নি ঠিক আমি। তো যখন সে চলেই আসছে, সে থামছে না, সে 8-10-12 ফিট হাইটের লোকটি হেঁটে চলে আসে সামনে, তখন আমি যখন দাঁড়ালাম তখন দাঁড়িয়ে গেলাম মানে থেমে গেলাম, আস্তে কাত হয়ে গেলাম, পাটা নিচে নেমে গেল। এবং আমি তখন ভাবছি কাঁপছে আগে হাত পা আমার। এবং আমি তাকিয়ে দেখলাম যে আমাদের সেই ফণি কাকা যে ধোপা ছিলেন, তার মাথার উপরে 3 থেকে 4টি পোটলা। আপনারা জানেন যে মাপুসার শহরে এখন ধোপারা কাপড় ধোয় এবং যে ধোপারা যে কাপড় পরে থাকে সেটা হচ্ছে বিছানার চাদর। তারা পরে লুঙ্গির মতো গায়ে বিছানার চাদরই গায়ে দেয় এবং তারপর বিছানার চাদরে মোড়ানো যত ওয়েস্ট মানে ক্লোজিং সেগুলো হচ্ছে আরো 4-5টা পোটলা, যার জন্য তার হাইট হয়ে গেছিল প্রায় 10-12 ফিট 14 ফিট। এবং সেইভাবে সে সাদা অবস্থায় সেই মধ্যরাতে হেঁটে আসছিল। তো এই জীবনে প্রথম ভূত দেখা এবং শেষ ভূত দেখা, এবং ভূত দেখে ভয় অস্থির হয়ে যাওয়া। এবং তারপরে বুঝলাম যে আসলে ভূত বলে কিছু নেই, সবার জীবনের মধ্যে এইভাবে ভূত মানুষ দেখে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। লাস্টের কথাটা না বললে মনে হয় ভালো ছিল, লাস্টের কথাটা না বললে ভালো ছিল। Haunted by Airtel. যাই হোক অপু ভাই, আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই। সেটা হচ্ছে যে ওই যে আপনার বাসায় হ্যাঁ। একবার অনেক রাত্রে আপনি বাথরুমে যাবার সময় এটা প্লিজ একটু বলেন না। এটা মানে কিছুটা সিমিলার এই স্টোরির সাথে। এরকম কয়েকটা স্টোরি আছে আমার কাছে, যেটা হচ্ছে যে আমরা আসলে হয় কি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ভূত তো সুপার ন্যাচারাল যেটাই আছে কিনা, অনেক ভূত আমরা নিজেরা ক্রিয়েট করি, এবং এটা হয়। তো একবার এরকম আমি রাত্রেবেলা, আমার একটা অভ্যাস হচ্ছে যে মানে অনেক লেট নাইট পর্যন্ত জাগি। যখন মর্নিং শো করতাম তখন আর্লি ঘুমাতাম,
তো অনেক লেট নাইট পর্যন্ত জাগি এবং জেগে যেটা করি যে টিভি দেখি এবং নানা রকম মানে বই টই পড়ি, এবং বই টই পড়া শেষ হলে তখন যেটা করি একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাই। তো ফ্রেশ হওয়ার সময় লাস্ট ওই যেটা ওই যে মানে ছোটবেলার অভ্যাস, দাঁত টাত মেজে টেজে একদম ক্লিন হয়। তো রাত্রে আমি এরকম একদিন মানে মুখ ধুচ্ছিলাম, ধুয়ে এখন ঘুমাতে যাব। তো আমার বাসার বাথরুম যেটা, আমি আমার রুমে যে বাথরুম, সেটা হচ্ছে আয়নাটা একটা দেয়ালে, ঠিক সেটার অপোজিটে উল্টা পাশে হচ্ছে একটা জানালা। সো আপনি যদি বেসিন থেকে মুখ ধুয়ে আয়নাতে তাকান, তাহলে প্রথমে আপনি যেটা দেখবেন পেছনের জানালাটা। সো এরকম মুখ ধুয়ে তখন 3টা বাজে, মানে 2:30-3টা বাজে, কোনো একটা মুভি দেখছিলাম মনে, দেখে মুখটা ধুয়ে আয়নাতে তাকাতেই আমি দেখলাম যে পিছনে জানলা দিয়ে, বাইরে গুটগুটে অন্ধকার, তো জানলা দিয়ে জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে, আর কিচ্ছু না। আমার জাস্ট ড্রপ করলো একটা বিট, মানে জাস্ট ড্রপ, যেটা ডাক নাই, একটা বিট নাই। তো আমি একটু টাইম নিলাম। তো সারা বছর একটা জিনিস করতাম আমি, সেটা হচ্ছে যে যেটা হতো যে আপনার ভূতের সিনেমা বা ভূতের ছবি এটা দেখলে যেটা মনে করতাম যে এই যখন যারা ভয় পায়, ভয় পাওয়ার পরে কেন এরকম ইয়ে করে, মানে কেন এরকম এগিয়ে যায় ভয় পাওয়ার পরে। ভূতের সিনেমা আমরা দেখি না যে ভয় পেলে আবার ওদিকেই যায়, তো আমরা বলি আরে এই যে মরবে, তো হান মরবে, কেন যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি রিয়েল লাইফে যখন ভয় পাবেন, সেটা কিন্তু আপনার হয়, সেটা হচ্ছে যে আপনি এগিয়ে যাবেন সেদিকে। আমার সেটাই হয়েছিল, আমি কিছু টাইম নিয়ে তারপর এগিয়ে গেলাম। এবার সাহস করে আমি যেটা করলাম যে আমি জানালাটার স্লাইড খুলে ফেললাম, খুলে দেখি যে ওটা একটা কালো রঙের বিড়াল ছিল, যেটা আচ্ছা, রাত্রেবেলা চোখ জ্বলছিল। চোখ দুটো দেখা যাচ্ছিল। তো এটা আমার জন্য অনেক স্ক্যারি ছিল, কারণ ওই মোমেন্টে ওই জায়গাটাতে যদি কেউ না থাকে, হঠাৎ করে এটা রিয়েলাইজ করা বোঝা। কিন্তু পরে যখন আমি ঘুমালাম, সকালে উঠলাম, তখন চিন্তা করলাম এটা যদি আসলেই ভূত হতো, আমি এত যে সাহস দেখাতে গেলাম যে জানালা খুললাম, যদি হাত ধরে বলতো এই বেটা। এবং আপনি ওইটাই সেদিনও বলেছিলেন যে জিনিসটা হচ্ছে যে সবসময় যে এগিয়ে গেলে আমরা সিনেমা যেটা ভাবি যে কেন এগিয়ে যাচ্ছে, না গেলে তো আর ঘটনাটা এটা ঘটবে হয়, না। কিন্তু এটা হয়, আসলে হয়, আসলে সত্যি হয়। হয়। আরো একটা ঘটনা ছিল আপনার বাসার, সেটা আমরা শুনবো। আপনি একটু মনে করলে ইয়ে করবেন যে আপনার রাতের বেলা আপনি একবার সিরিয়াস ভয় পেয়েছিলেন, সম্ভবত খালাম্মাকে আমার দেখেছিলেন। অন্য আরেকটা স্টোরি আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফ্যাক্ট এটা আমার মানে এটা আসলে অনেক ভয়ের একটা স্টোরি, এবং এটার সাথে আমার ইনফ্যাক্ট কিছুটা যেটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্টও আছে স্টোরিটার দিকে। আমি আমার নানা, তিনি আমাদের সাথে মানে বেশ থাকতেন, ক্লোজ ছিলেন, আমার মানে অনেক ক্লোজ ছিলেন, এবং আমি মানে আমার বেশ বেড়ে ওঠাটা, বড় হওয়াটা নানার জন্য। সো নানা আমাদের এখানে থাকতে থাকতে মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে আমরা ওনাকে দাফন করার জন্য নানা বাড়ি হচ্ছে চাঁদপুর, তো সেখানে নিয়ে গেলাম। তো নর্মালি যেটা হয় যে যখন খুব কাছের মানুষ মারা যায়, তখন কিন্তু আপনার ওই ভয় বা ওই জিনিসগুলো কাজ করে না, ইমোশন গুলো কাজ করে না। যেটা কাজ করে তার বদলে প্রচন্ড একটা দুঃখবোধ থেকে আপনার প্রচন্ড একটা সাহস চলে আসে। তো আমি যেটা করলাম যে লাশের গাড়ির মধ্যে কেউ উঠতে চাচ্ছিল না, এটা নিয়ে নানা রকম মিথ আছে যে লাশের গাড়িতে এটা হয় সেটা হয়। তো আমি লাশের গাড়িতে উঠলাম, উঠে আমি একদম পেছনেই বসলাম, পেছনে আর কেউ বসলো না আমার সাথে, সামনে ছিল মাইক্রোর সামনে দুজন, আমি পেছনে একদম বসে কফিনটা ধরে রওনা দিলাম। এবং আমার তখন একটাই বোধ কাজ করছিল, প্রচন্ড দুঃখবোধ। এর মধ্যে আমি দেখলাম যে মোটামুটি একটা সার্টেন, আমরা সন্ধ্যায় রওনা দিয়েছিলাম, সো যখন আমরা যাচ্ছি তখন রাত হয়ে গেছে আর কি। সো একটা পয়েন্টে দেখলাম যখন ড্রাইভার যখন হাইওয়েতে উঠলো, দুই পাশে একদম নির্জন, ওই সময় হঠাৎ করে সে ওলট পালট শুরু করলো। আর আমি এখনো স্টিল জানি না যে কেন সে সেটা করেছিল। সে একটু পরপর গাড়ি থামাচ্ছিল, সে নাকি শুনছে কে তাকে ডাকছে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো বলছিল। তো আমার ওই সময় ওই মোমেন্ট একটা জিনিস মনে হচ্ছে যে এরকম সিমিলার অনেকগুলো গল্প আমি শুনেছি, অনেকে বলেছে যে এরকম করে ড্রাইভাররা। এটা অনেকগুলো হয়তো বা লজিক থাকতে পারে। একটা হচ্ছে যে মনে মনে হ্যাঁ, ওর মাথার ভিতরে কিছু একটা চলছে ভয় তো ওই থাকে। সময়। হ্যাঁ, আমি তখন যেটা করলাম যে আমি ওকে একটা ধমক দিলাম। আমি ওকে বললাম যে ভাই তুমি গাড়ি চালাও, এত মানে কথা বলে গাড়ি চালাও, স্ট্রেট চালাও, থামার দরকার নেই, কেউ থামতে বলছে না এখানে, তোমার জায়গা মতো পৌঁছে গাড়ি থামাবা তুমি। তারপরও সে মাল্টিপল টাইম এটা করলো, দু একবার হাদে গাড়ি ফেলে দিচ্ছিল, সেটাও করলো, সেটাও মানলাম। ফাইনালি আমরা গিয়ে পৌঁছলাম নানা বাড়িতে, এবং আমরা দাফন কাজ সারলাম, এবং সারার পরে তো তখনও আমার ভেতরে মানে হচ্ছিল যে মানে রাস্তায় এরকম কেন করলো ড্রাইভারটা। এবং ওকে আমি পরে জিজ্ঞেস করলাম, যখন দাফনটা শেষে পরে জিজ্ঞেস করলাম, ও বললো যে আমি জানি না ভাইয়া, মানে আমার মনে হইতেছিল কে জানি বলতেছে গাড়ি থামানোর জন্য, হ্যাঁ নিয়ে করার জন্য। এখানে একটা অ্যামেজিং বিষয়, আমি জানি না এটা কি, মানে এটার এক্সপ্লেনেশন কি। আমার নানা আমার ছোট খালার সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন। আচ্ছা। তিনি তার জীবনে অনেকটা সময় ছোট খালা চাঁদপুর সিটিতে, টাউনে থাকতেন, আর নানারা থাকতেন দেশের বাড়িতে, গ্রামে, আরেকটু ভেতরের দিকে। তো উনি মানে ছোট খালার জন্য যেটা হয় না, একটু বেশি অ্যাটাচমেন্ট, এবং উনি সবসময় ওখানেই থাকতেন যাওয়ার সময়। তো উনি যখন শেষের দিকে, যখন আমাদের এখানে এসে মারা গেলেন, উনি খুব যেতে চাচ্ছিলেন ছোট খালার বাসায়, যেতে পারেননি।
যখন আমরা চাঁদপুর যাচ্ছি, চাঁদপুর সিটি যখন ঢুকলাম, ঢুকে যখন পার করব গাড়িটা, তখন ড্রাইভার ভুল করে যে রাস্তায় যাওয়ার কথা না সেই রাস্তায় চলে গেল এবং একটা জায়গায় এসে গাড়ি থামালো। থামানোর পরে আমরা দেখলাম যে এই গাড়িটি মানে ওই জায়গাটা, ওই এরিয়াটা হচ্ছে আমাদের ছোট গালার বাসা, যে জায়গায় ঠিক কাছাকাছি একটা জায়গায় গাড়িটা থামালো। আল্লাহ, এটা তো And ওই ড্রাইভার কিন্তু জানে না, চেনে না, কিন্তু সে আমরা কে বা উনি কে, আমার ছোট গালার বাসা কোথায় এটা জানে না। তো ঠিক আছে, যখন আমরা তখন বললাম যাচ্ছি, ঠিক আছে এখানেই যখন আসছি আমরা একটু হয়েই যাই ওখানে। হুম, হুম। তো আমরা ওই পাশে গেলাম, and বললো যে না, ওনারা তো রওনা দিয়েছে গ্রামে, নাই তো কোনো তখন তো নাই, তো আপনারা ওখানে চলে যান ডিরেক্ট। তো আমরা আবার ওখানে চলে গেলাম। পরে আমি চিন্তা করলাম যে এটা কেন ঘটলো, আমরা ওখানে কেন গেলাম। সো সামথিং হ্যাপেন, এটা কিন্তু সত্যি Exactly. এখানে কেন মানে মানে কেন আমরা থামলাম সেটাই, তো আমি জানি না এটা লজিকে। তারপর ফাইনালি পৌঁছালাম, দাফন শেষ হলো, ওকে জিজ্ঞেস করলাম রাত্রে ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার পরে যেটা হলো যে আমরা একটা আহ, আহ, নতুন একটা ঘর করেছিলেন আমাদের একজন মামা। আমাদের নানা বাড়িটা হচ্ছে এরকম যে মাঝখানে, অনেক গ্রামের বাড়িতে হয়, মাঝখানে বিশাল বড় উঠান, চারিদিকে ঘর, হুম, হুম, হুম। চারিদিকে বাড়ি, এবং বিভিন্ন ফ্যামিলি একসাথে থাকেন। আমাদের বাসাতেও একই রকম। এরকম দেখেছি, হ্যাঁ। সো আমরা একটা নতুন ঘরে ছিলাম, যে ঘরটাতে কেউ থাকা শুরু করেনি তখনও, আমাদের এক মামা বানিয়েছিলেন। কিন্তু যেহেতু শহর থেকে এতজন লোক চলে এসেছে, তো সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো। সাথে আমার আরেকটা কাজিন ছিল, খালাতো ভাই, এবং ও দেশে থাকেন, ওই গ্রামে থাকেন। আমার আরেকটা মামাতো ভাই আমাদের সাথে ছিলেন। তো অবভিয়াসলি একটু ভয় পাচ্ছিলাম, একটু হচ্ছিল। তো বসে বসে গল্প করছিলাম। যে রুমটাতে ছিলাম, রুমটা হচ্ছে একদম জানালার কাছে খাট পাতা থাকে। তো আমি খাটে বসে গল্প করছিলাম। আমার যে পিঠটা হেলান দিয়েছিলাম সেটা হচ্ছে জানলার কাছে। হুম, জানলাটার পেছনে হচ্ছে একটা মোটামুটি একটা লম্বা বাগান, সুপারি বাগান বলে এটাকে, হুম। সুপারি বাগান। তার পেছনে হচ্ছে কবরস্থান। সো আমার মাথায় তখন সেটা ছিল না। তা আমি হেলান দিয়ে বসে আছি, কথা বলছি, এবং ঠিক আমার সামনে ফেস করে আমার দুই কাজিন বসে আছে, গল্প করছি। তো কিছু না, প্রচন্ড গরমের সময়, মানে ওই যেটাকে বলে যে একটা গাছের পাতাও নড়ছে না। আমার স্পষ্ট মনে আছে যে আমার পেছনে জানালাটা বন্ধ, হুম। এটা কেউ মানে একদম ছিটকানি টিটকানি লাগানো হয়। রাতের একটা পর্যায়ে হঠাৎ করে ঠাস করে খুলে গেল জানলাটা, একা একা। একা একা। অ্যান্ড আমার সামনে যে কাজিনটা ছিল, ওরা মোটামুটি ভয় পেয়ে গেল। তো আমি ভয় আর পেছনে তাকাচ্ছি না। আমি ওদেরকে বললাম যে কি হচ্ছে, পেছনে কি হচ্ছে। তোরা বললো যে না, কিছুই না, মানে ভয়ের কিছু নাই। তা আমি পেছনে তাকালাম, দেখলাম যে খোলা জানলাটা, কিছুই না। সো আমি বন্ধ করলাম, নিজেই বন্ধ করলাম। বন্ধ করে আমি শুতে গেলাম, পাশে ছিলাম। তো যেহেতু একটু ভয় পেয়েছিলাম, আমি মাঝখানে শুনলাম। আচ্ছা। আমার দুই কাজিনকে দুই পাশে দিলাম, হারিকেন জ্বালানো ছিল। আবারও মেনশন করছি যে অনেক গরম ছিল, বাতাস ছিল না কোনো। সো হারিকেন তো থাকে একটা চিমনির ভেতরে, হুম, হুম, হারিকেন জ্বালানো সবকিছু। আমি স্পষ্ট দেখলাম যখন শুয়ে আছি, বাতাস হলে যেরকম হারিকেনের কাঁপে, আলোটা কাঁপে, আলোটা কাঁপে, কেঁপে নিভে গেল। তো নিভে যাওয়ার পর অন্ধকার, অবভিয়াসলি ভয়। আমি আবার কাজিনকে তুললাম, এই নিভে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, জ্বালাচ্ছি, কোনো অসুবিধা নেই, জ্বালিয়ে দেবো, এটার প্রবলেম নেই। সে চালালো। এবং এরপরে যখন আমরা মানে ও যখন জ্বালিয়ে আবার শুতে আসলো, শুতে বসে মোটামুটি ঘুম আসবে এই সময় একটা বাতাসে জানালা আবার খুলে গেল। অ্যান্ড আমি নিজে বন্ধ করেছিলাম জানালা। সো ওই সময় আমি ভয় পেয়ে জানালাটা তো বন্ধ করতে যাইনি, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা চলে আসি, অ্যান্ড এটাও আমি জানি না যেটা কি ছিল, সো কেন হলো। অ্যান্ড জানি না, স্পিরিচুয়ালি হয়তো বা না, কেউ না। পুরো জিনিসটাই কিন্তু খুব অদ্ভুত, মানে প্রথম থেকেই খুব অদ্ভুত ঘটনা ঘটছিল। সেই ড্রাইভারের বারবার থামতে বলা, এবং একবারে সেই ওই একই জায়গায় থেমে যাওয়া, Right. খালার বাসার সামনে, সবকিছু মিলিয়ে একটা ব্যাপার ছিল কিন্তু এটার মধ্যে। হ্যাঁ, মানে আমি জানি না, মানে এটা সরাসরি ভাবে ভৌতিক কিছু নয়, আবার কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে। So, হ্যাঁ, I really don't know. আমরা লাস্ট এপিসোডে একটা ঘটনা পেয়েছিলাম, সেই ঘটনাটা অনেকটা সিমিলার। সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক যিনি দেশের বাইরে থাকেন, তার 7 মাসের একটা বাচ্চা ছিল, যে শুধুমাত্র বাবা বলতে পারতো। আচ্ছা, যখন বাবা মারা যায় উনি দেশে আসতে পারেননি, এবং দেশে আসতে পারেননি, হঠাৎ করে বাচ্চাটাকে আদর করছিলেন। উনি দেশের বাইরে ছিলেন, ওখানে বসে বসে বাসার সামনে লনে বসে বসে বাচ্চাটাকে আদর করছিলেন। এই সময় হঠাৎ করে উনি দেখলেন যে বাচ্চাটা হাত দিয়ে একদিকে দেখাচ্ছে আর বলছে, মানে বাচ্চারা কারো কোলে যেতে চাইলে বা কোনো দিকে যেতে চাইলে যেভাবে বলে আর কি, সেভাবে বলছে দাদা দাদা দাদা। এটা আমরা লাস্ট এপিসোডে ও
এবং উনি বলছিলেন যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার বাবাকে Exclusively on আমার বাচ্চাটাকে দেখাতে পারিনি। artanaut.com. বাবা মারা যাওয়ার পরে আমার বাবাই কি এসে দেখে গেলেন কিনা আমি জানি না। এবং হতে পারে। তো এই যে এই জিনিসটা না অনেকটা সিমিলার লাগলো আমার কাছে, এরকম হতে পারে, অনেক কিছুই হয়। হতে পারে, আমি জানি না, আমি শিওর সাব্বির এটার সাথে একমত হবে যে এরকম কিছু কিন্তু ব্যাপার আছে, মানে ডেফিনেটলি আমার কাছে মনে হয় কি মানে ভয়ের থেকে আমি অত ভীতু না, আমি অনেক সাহস দেখাই, বাট হয়তো ভিতরে ভিতরে ভীতু। আহ, সাহসটা দেখাই আমি হচ্ছে কি অনেক কিছু আপনার ভূত এফএম এর অনেক ঘটনা শুনেও আমি রাতের বেলা শুয়ে শুয়ে অনেক ক্ষেত্রে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। অসংখ্যবার এটা হয়েছে রাসেল ভাই যে আপনি আপনার কোনো একজন গেস্ট আসছে, কোনো একটা জিনিস বলছে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে লজিক দ্বারা করানোর চেষ্টা করি। যেমন অপু সুমন ভাইয়ের সাথে যেই কথাটা বললো যে রুম গরম হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, এইটা কোনো কারণে অনেক সময় আমাদের এরকম সাফোকেটিং লাগে, হ্যালুসিনেশন হয় অনেক ক্ষেত্রে। অপু যেটা বললো যে অনেক রাতে ঘুমাতে যাওয়ার কারণে যেখানে হয় যে একটু কেমিক্যাল ইমব্যালেন্স হলে হচ্ছে কি আমরা অসংখ্য জিনিস দেখতে পাই আশেপাশে। কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে আবার লজিক ইমপ্লাই করেও কিন্তু কোনো অ্যান্সার পাওয়া যায় না একদম। সো আমার যে কুইক দুইটা গল্প বলবো না, মানে এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। অফিসের কাজে আমি ঢাকার বাইরে গেছিলাম, তো যেই জায়গাটাতে গেছিলাম ওখানে ওইরকম প্রপার কোনো হোটেল ছিল না। সো আমাকে একটা গেস্ট হাউসে, কোম্পানির গেস্ট হাউসে থাকতে হয়। তো সেখানে যাওয়ার পর আমি হচ্ছে কি সারাদিন অফিসের কাজেই বাইরে ছিলাম। সন্ধ্যায় শেষ করে যখন আসলাম খুব টায়ার্ড ছিলাম, আমি বেশ রাতের দিকে আসলাম, প্রায় 8টা 8:30। আর একটু যখন আপনি ঢাকার বাইরে একটু আউটস্কার্ট অথবা হচ্ছে গিয়ে শহরের বাইরে মফস্বল টাইপের জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো আমি ডিনার করার পর আমি মানে এতই টায়ার্ড ছিলাম, আগে আগে ডিনার করে তারপরে আমার রুমে যাই। তো রুমে গিয়ে আমি ফ্রেশন আপ হওয়ার সময় তো আমি যখন ওয়াশরুমে ঢুকি, ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই। সো ব্রাশটা দেখতে পেয়ে আমার একটু খটকা লাগে যে এই রুমটা তো আমার জন্য আসলে অ্যালোকেটেড, বাট হচ্ছে কি এখানে অন্য কেউ কি আছে কিনা। সো আমি ওই রিসেপশনে আবার পরে ফোন করি, ওখানে যে আসলে রিসেপশন না, বেসিক্যালি ও কেয়ারটেকার যে কোঅর্ডিনেটর ছিল তাকে আমি ফোন করি যে এখানে কি অন্য কেউ আছে কিনা। বলে যে না তো স্যার, এখানে তো কেউ নেই। তো আমি বললাম যে না, আমি ওয়াশরুমে একটা ব্রাশ দেখতে পাই, এটা কার? তো বলে যে স্যার আমি এখনই একজনকে পাঠাচ্ছি। তো ইমিডিয়েট সে একজনকে পাঠায়, পাঠানোর পরপরই আমি উপরে যাই। আমি নিচে নেমে আসছিলাম, বেসিক্যালি ওই ইন্টারকম কাজ করছিলাম, আমি নিচে বললাম যে আমার রুমে কি কেউ ছিল, যে এখানে ব্রাশ একটা দেখতে পাচ্ছি। সো আমার জিনিসটা একটু ডিসকমফোর্ট ফিল করছিলাম আমি। সো বললো যে না স্যার, এরকম তো কিছু থাকার কথা না। তো আমি ওই ম্যানেজার প্লাস হচ্ছে গিয়ে আরেকজন যে দেখাশোনা করার ছেলে ছিল তার সাথে উপরে গেলাম। উপরে গিয়ে আবারও আমি যখন বাথরুমে ঢুকলাম, আমি যে গ্লাসটার মধ্যে কিছুক্ষণ আগে একটা ব্রাশ দেখতে পেয়েছিলাম সেখানে কোনো ব্রাশ দেখতে পাইনি। পরবর্তীতে পরের দিন সকালবেলা আমি যেহেতু টায়ার্ড ছিলাম, এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করিনি, মানে ইট মাইট বি মাই হ্যালুসিনেশন অর সামথিং, বাট আমি পুরো জিনিসটা ভোলার চেষ্টা করলাম। রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছে আমার। সকালবেলা উঠে চা খেতে খেতে আমি ম্যানেজারের রুমে বসি, অ্যান্ড ম্যানেজারের রুমে মানে ওনার সাথে কথা হচ্ছিল আর কি। সামনে যে বারান্দা ছিল, বারান্দাতে বসে চা খাচ্ছি, কথা বলছি। তো তখন আমাকে ম্যানেজার বলছে যে স্যার এই রুমটা আসলে মানে আমাদের অন্য রুমগুলি সব অকুপাইড, আপনাকে অন্য কোনো রুমে আসলে দিতে পারিনি, বাট এই রুমটাতে কিছুদিন আগে আমাদেরই অফিসার কলিগ উনি ওই রুমটাতে স্ট্রোক করে মারা যান। ও মাই গড, তো এখন সবকিছু মিলে যাচ্ছে আসলে। সো মানে উনি স্যার এই রুমে ছিল। তারপরে থেকে হচ্ছে গিয়ে আমরা আসলে আমাদের কাছে করার কিছু ছিল না, কারণ অফিস থেকে রিকুইজিশন দেওয়া হয়েছে আপনার জন্য এই রুমটা আসলে আমরা পেয়েছি, বাট স্যার মানে কোনো সমস্যা হলে আমাকে বলে। তো যেহেতু হচ্ছে গিয়ে ওই দিন রাতেই আমার ব্যাক করার কথা ছিল, ওই আরেকটা নাইট আমি স্টে করতাম না। সো মোটামুটি আমি একটু রিলিফ ফিল করলাম, বিকজ সবসময় থাকে না একটা অস্বস্তি বোধ কিন্তু আপনার মধ্যে থেকে থাকে যে আপনি যদি এরকম কোনো কিছু জানেন। কারণ প্রথম রাতে কিন্তু আমি কোনো ঘটনা সম্বন্ধে অ্যাওয়্যার ছিলাম না, আমি খুব ভালো ঘুম হয়েছে, বাট আই এম শিওর যে আমি নেক্সট দিন ঠিক মতো ঘুমাতে পারতাম না। একদম ইট মাইট বি পসিবল যে মানে তুই দেখতেও পারতি কিছু একটা হয়তো বা। হ্যাঁ, আরেকটার সাথে সাথে ঘটনা বলি, সেটা হচ্ছে কি একবার ওই সব ফ্রেন্ডরা মিলেই একটু ঢাকার বাইরে সিলেটে গেছিলাম। তো ওইখানে টি গার্ডেনে আপনি প্রায় শুনে থাকবেন যে অনেক ধরনের ভুডো, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের প্র্যাকটিস গুলি হয়ে থাকে।
তো ওইখানে টি গার্ডেনেরই একজন সো আমরা ওখানে ভিতর দিয়ে ট্রেকিং করার ইচ্ছা ছিল, সো হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম। তো একটা পাগল টাইপের মহিলা মানে সে একটা ডায়ালেক্টে কথা বলছিল, আমি কথাটা ঠিক মতো বুঝতে পারিনি, হুম। কিন্তু সে খুব চিৎকার চেঁচামেচি করছিল, পাগল টাইপের। সো দেখেই বোঝা যায় যে পাগল টাইপের। আবার গলায় অনেক বিটস এর মালা টালা টাইপের এরকম জিনিসপত্র দেওয়া, আর খুব মানে নোংরা কাপড়, কিন্তু সে খুব জোরে জোরে চিৎকার করছিল। আমাকে দেখে মনে হয়েছে যে সে আমাকে দেখে গালাগালি করছে। সো আমি বুঝিনি যে মহিলাটা কেন এরকম করছে, কারণ তার সাথে কিন্তু আমার কোনো ইন্টারাকশন হয়নি। তো আমি যিনি ওখানকার লোকাল গাইড ছিল উনি বললো যে আসেন এখান থেকে চলেন। আমি বলছি, উনি কি বলতেছে? উনি বলতেছে যে উনি একটা জিনিস আমার একটা জায়গায় পয়েন্ট করছিল, লাইক হচ্ছে কি আমার পায়ের দিকে। তো আমি ফুল প্যান্ট পরাছিলাম, জিন্স পরাছিলাম। তো উনি আমাকে বলছে যে আপনার পায়ে কি কিছুদিন আগে কোনো ব্যথা পাইছেন অথবা কোনো জায়গায় কি কেটে গেছে? আমি বলি, না না তো, এরকম তো কোনো কিছু না। তো তারপরে আমরা ওখান থেকে পাস করে কিছু দূর সামনে চলে যাই। চলে যাওয়ার পর হঠাৎ করে আমার কেন জানি খটকা লাগলো যে আমার পা আসলেই এক জায়গায় কাটা ছিল ওই জায়গায়, আচ্ছা। বাট আমার নিজেরই মনে ছিল না। সো আমি আমার জিন্সটা তুলে দেখলাম যে হ্যাঁ ওই জায়গাটাতে আমার কাটা। এবং সারপ্রাইজিংলি অনেক সময় আপনি দেখবেন যে কাটাটা বেশ অনেকদিন আগে আমি নিজেও ভুলে গেছিলাম, বাট কোনো এক কারণে ওই জায়গাটা থেকে আমার ব্লিডিং হচ্ছিল। মানে চুলকাতে গেলে এরকম হ্যাঁ, মানে হয় না যে উপরের যে মেমব্রেনটা ওটা ছেড়ে যায়, সো ওখান থেকে আমার ব্লিডিং হচ্ছে। জিন্সের উপর থেকে ওই জায়গার ওই কাটা দাগটা দেখে কেউ কিন্তু বলার কথা না, বলার কথা না, এইটা বোঝারও কোনো কথা না। সো ওইখানে অনেক কিছু এরকম আসলে হয়, প্রায় আমাদের চারপাশে অনেক কিছু হয় যে জিনিসটা আসলে আমরা কখনো এক্সপেরিয়েন্স করি। বা ইগনোর করি অনেক সময়। মানে ওই মহিলাকে এই কাটার কথা বলছিল, হ্যাঁ, মানে এছাড়া আর কিছু বলেনি। না, ও চিৎকার দিয়ে ওইটাই বলতেছিল যে আমি পাটা, ওই লোকটা আমাকে যেটা বললো যে আপনার পা কাটা, কিন্তু আপনি এখানে আসছেন কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওই মহিলাটা এইটা বলছিল। আরেকটা ঘটনা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন আগের, আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। যে হয় না মাঝে মধ্যে দেখা যায় যে আপনি দেখবেন যে কোথা থেকে পড়ে যাচ্ছেন অথবা কোনো কিছু। সো আমি ঘুমের মধ্যে স্বপ্নটা দেখেছি যে আমি রাস্তায় বের হয়েছি, বাট কোনো এক কারণে আমার গাড়িতে কাউকে একজনকে আমি মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এবং দ্য গাই ওয়াজ ডাইড স্পট। ওকে। সো এইটা যখনই হলো মানে কি আমার মধ্যে একটা অস্বস্তি, আমার ঘুম ভেঙে যায়। এবং একটা রিক্সাওয়ালা টাইপের কেউ একজন ছিল, কিন্তু আমি দেখেছি যে আমার গাড়িতে লাগার পরে উনি ছিটকে পড়ে যায়, বাট অন্য একটা গাড়ি ওনার উপর দিয়ে চলে যায়, লোকটা মারা যায়। সো এরকম একটা মানে খুব বাজে ধরনের একটা স্বপ্ন দেখি। সো ওইটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়, তো আমি পানি টানি খেয়ে আবার শুয়ে পড়ি। এবং কিন্তু আমি যখন পুরো স্বপ্নটার ডিউরেশনটা আসলে খুব অল্প হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে আমি দেখছি। এবং আমি পুরো সময়টাতে পুরো জিনিসটা দেখছি যে পুরো জিনিসটাতে পুলিশ আসলো, দেন হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হলো, আমি চেষ্টা করছি আসলে ওনাকে বাঁচানোর, বাট কোনো কারণে বাঁচাতে পারলাম না। তারপরে ওকে দাফন করতে পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তো অনেক ঘটনার পুরো একটা সময় কি আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি অস্বস্তি ফিল করলাম, তারপরে দেন আমি আবার অনেকক্ষণ পর ঘুমাতে গেলাম। তো ওই রাতে আর ঠিকমতো ঘুম হয়নি। পরের দিন এরকম ফ্রাইডে ছিল আর কি, পরের দিন শুক্রবারের নামাজের পর আমি গুলশানের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাসার দিকে ফিরবো, তো তখন আমি একটা রিক্সা ভাড়া করতে, এবং রাসেল ভাই সারপ্রাইজিংলি, আমি জানি না এটা কোইন্সিডেন্ট হতে পারে অথবা আমার ব্যাক অফ মাইন্ড ওই রকমই চিন্তা করার কারণে কিনা, আমি দেখতে পেলাম আমি যে রিক্সাওয়ালাটার সাথে মিসহ্যাপটা হয়েছিল সেই রিক্সাওয়ালাটাই আমাকে বাসায় পৌঁছে দিল। ভয়াবহ। এবং মানে হি ওয়াজ ওয়ারিং দ্য সেম থিং, লাইক ওই কালারের চেক লুঙ্গি, তারপরে হচ্ছে কি একটু অরেঞ্জ কালারের একটা ফতুয়া টাইপের দাঁড়িয়ে আছে, এবং হচ্ছে গিয়ে আমি খুব মানে অবাক হয়েছি লোকটা। আমি আপনার ওই সময়ের অবস্থাটা পুরো বুঝতে পারছি। হ্যাঁ, মানে আমি সত্যি কথা বলতে হচ্ছে কি ওকে দেখার থেকে বাসায় পৌঁছানো পর্যন্ত পুরো সময়টাতে একটু ঘোরের মধ্যে ছিলেন। ঘোরের মধ্যে ছিলাম। আমি ওর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করিনি, আমি তার সাথে কোনো ভাড়া নিয়ে কথা বলিনি, কোনো কিছু বলিনি। এবং আমার এখন ঠিকমতো মনে পড়ছে না যে আমি তাকে প্রপার ওয়েতে বলেছিলাম কিনা যে আমি কোথায় যাব। ও তাহলে তো সে না জেনে আপনাকে হয়তো ঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছেন। আমি ওই জায়গাটাতে রিকল করতে পারি না, এবং এটা আমি পরবর্তীতে অনেকবার চেষ্টা করেছি নিজেকে আসলে ডিফেন্ড করার, লজিক দিয়ে মানে পুরো বোঝানোর,
বাট আনফরচুনেটলি আমি পারিনি। হয়তো এইটা আমার মানে কোন একটা হ্যালুসিনেশন হতে পারে। এটা কিন্তু দারুণ ছিল এই জিনিসটা, এই ঘটনাটা আসলে এই খুব পুরো অদ্ভুত না ব্যাপারটা, অপু ভাই? but, আসলে এটা অদ্ভুত। এটা মানে ঘটনাটা দারুণ ছিল হয়তো ফর দ্য লিসনার্স, বাট হচ্ছে আপনার গিয়ে জন্য মানে you can Exactly. see আমি দেখতে পাচ্ছি যে You can গুজবাম্পস see the সিরিয়াসলি মানে হ্যাঁ, আই ক্যান সি দ্য goosebumps গুজবাম্পস সিরিয়াসলি। you can see the goosebump, মানে পুরো ব্যাপারটা খুব একটা মানে সুখকর ছিল না আমার জন্য। And you know what? This is why I don't listen to Bhoot FM. আমি আজকে রাতে ঘুমাবো কিভাবে? আচ্ছা ও ভাই, রনর একটা অডিও ক্লিপ আছে, আমরা শুনে ফেলি না? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। রন রন এখন from- দেশের বাইরে রয়েছে। হ্যাঁ। প্রণব আমাদের All the way from London. রাইট, হ্যাঁ। আগে আর যে ছিলেন। Hello Russell and hello listener, আমি রনো, এক্সআরজে রেডিও 40 7th অ্যানিভার্সারি উপলক্ষে আজকের ভূত এফএমটা অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে সমস্ত রেডিও 40 কারেন্ট আরজি এবং এক্সআরজে মিলে তাদের নিজেদের একটা করে ভুতুরে গল্প বা এক্সপিরিয়েন্স তারা শেয়ার করছেন। তো আমিও বাদ যাইনি, আমিও চলে আসলাম জয়েন করার জন্য এবং বেশ ভালো লাগছে অনেকদিন পরে রেডিও 40তে কথা বলতে পেরে। তো কথা না বাড়িয়ে আমি আমার এক্সপিরিয়েন্সে চলে যাই, মানে ভুতুরে গল্পটাতে চলে যাই। 2011 এপ্রিলের দিকে আমি যখন প্রথম লন্ডনে আসি, তখন এসে আমি প্রথম 2 মাসের মতো আমার একটা ফ্রেন্ডের সাথে ছিলাম। তারপর আমি আমার নিজের জন্য একটা বাসা খুঁজে বের করার চেষ্টা করি এবং আমার সাথে আমার আরো 2 ফ্রেন্ড ছিল যারা কিনা আমার সাথে একই বাসা উঠতে চেয়েছিল। তো আমরা খুঁজতে খুঁজতে ইস্ট লন্ডনের ইস্ট হ্যাম নামে একটা জায়গায় বেশ চমৎকার একটা বাসা পেয়ে যাই। ইস্ট হ্যাম এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রাউডেড, কিন্তু আমাদের বাসাটা খুব চমৎকার একটা লোকেশনে ছিল, বেশ নিরিবিলি একটা লোকেশন এবং দোতলা একটা বিল্ডিং যেখানে কিনা 2টো ফ্ল্যাট উপরে নিচে। তো আমরা নিচের ফ্ল্যাটটা চুজ করি, বেশ চমৎকার একটা ফ্ল্যাট ছিল। ওই ফ্ল্যাটে টোটাল 3টা বেডরুম ছিল, একটা চমৎকার সিটিং রুম ছিল, চমৎকার একটা কিচেন এবং বাথরুম ছিল এবং বেশ বড়সড় একটা ব্যাকইয়ার্ড ছিল। এখানে বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয় এবং সবচেয়ে সারপ্রাইজিং যে ব্যাপারটা, এই ধরনের বাসা আমরা মাত্র 450 পাউন্ডে বাজারে পেয়ে যাই, যা কিনা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 800 থেকে 1000 পাউন্ড। তো আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, যদি অবাক হয়েছিলাম যে এত কমে কিভাবে পাচ্ছি, কিন্তু পরে এটা নিয়ে আর বেশি চিন্তা ভাবনা করিনি। আফটার অল সেল হচ্ছে, তো আমরা বাসাতে চলে আসি। বলে রাখা ভালো যে বাসা, লন্ডনের বেশিরভাগ বাসাগুলোর দেয়াল এত বেশি পাতলা হয় যে আশপাশের বাসা থেকে একটু জোরে শব্দ হলেই কিন্তু শব্দ শোনা যেত বা পাশের রুমের শব্দ বেশ পরিষ্কার শোনা যেত। তো এখানে প্রথম দিকে যখন থাকতাম আমি আমার রুমে, রাতের বেলা টুকটাক শব্দ পেতাম, করিডোরে হাঁটাহাঁটি শব্দ পেতাম অথবা কিচেনে টুকটাক শব্দ পেতাম। তো আমি ভাবতাম যে আমার যারা হাউসমেট ছিল, আমার যারা ফ্রেন্ডরা বাকি 2জন, তারাই হয়তো বা রাতে উঠতো, টয়লেটে যেত অথবা কিচেনে খাওয়া দাওয়ার কিছু একটা ব্যবস্থা করতো, কিছু না কিছু একটা, খুব একটা বেশি পাত্তা দিইনি। তো কিছুদিন পরে যেটা হয় যে প্রায় মাসখানেক পরে গিয়ে আমার একটা ফ্রেন্ড সে বললো যে সে আর এই বাসায় থাকবে না এবং সে সরাসরি বাংলাদেশে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে এবং জাস্ট উইদিন 3 days সে তার ফ্লাইট কনফার্ম করে এবং বাংলাদেশে চলে যায়। এবং এরপর থেকে তার সাথে আসলে আমার আর কখনোই কথা হয়নি, কখনোই যোগাযোগ হয়নি। আর আমার দ্বিতীয় যে ফ্রেন্ডটা ছিল, সেও প্রায় 3 মাস থাকার পরে সে বললো যে সেও থাকবে না, সেও চলে যাবে এবং সে আমাকে ছেড়ে চলে যায়। তো সবশেষে আমি একা রয়ে যাই বাসাটায় এবং একা যখন আমি থাকতাম তখনই আমি কিছু কিছু জিনিস আস্তে আস্তে ফিগার আউট করা শুরু করি, যেটা কিনা আমার মূল কাহিনী আজকে রাতে। তো প্রথম দিকে যখন আমরা ওই বাসাটায় উঠতাম, মধ্যরাতের পরে আমরা খুব চমৎকার কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ পেতাম, কেউ একজন কোরআন তেলাওয়াত করছেন। প্রথমে বুঝতে পারিনি যেটা কে করছেন, পরে আমরা জানতে পারি 2-4 দিন পরে যে আমাদের ঠিক উপরের ফ্ল্যাটে একজন আলবেনিয়ান মুসলমান থাকতেন। তিনি মোস্টলি রাতে 12টার পরে কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা 3জনই মোটামুটি আওয়াজ পেতাম, তিনি বেশ উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন এবং রাতে আমরা বিভিন্ন ধরনের শব্দ পেতাম ডেফিনেটলি। তো আমরা ধরে নিয়েছিলাম যে আসলে আমাদেরই মধ্যে কেউ একজন ঘুম থেকে উঠছে, টয়লেটে যাচ্ছে অথবা কিচেনে গিয়ে খাবার দাবার রেডি করছে, এরকম কিছু একটা। তো আমরা এটাকে খুব একটা বেশি পাত্তা দিইনি। এবং আরেকটি ঘটনা প্রায় সময় ঘটতো, আমাদের জানালাগুলো এবং দরজাগুলো আমরা সবসময় ভেতর থেকে বন্ধ করে রাতে ঘুমোতে যেতাম, কিন্তু সারপ্রাইজিংলি প্রতিদিন সকালবেলা উঠেই আমরা কোনো না কোনো জানালা অথবা দরজা সবসময় খোলা পেতাম। তো আমরা একজন আরেকজনের সাথে চিৎকার চেঁচামেচি করতাম যে কেন দরজা অথবা জানালা ভালো করে লক করা হয় না, কেউ একজন আমরা খুলে রেখে হয়তো বা মনের ভুলে ঘুমোতে চলে যেতাম। কিন্তু সবাই না আমরা অস্বীকার করতাম যে আমি কাজটি করিনি। তো ফাইনালি কে করতে এটা নিয়ে আমরা আর কোনো ধরনের ঝগড়াঝাটিতে যেতাম না, আমরা ধরে নিতাম যে আমাদের মধ্যে কেউ একজন করেছিলাম, বাট আমরা এটা স্বীকার করতাম না। যাই হোক, এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর যখন আমি একা হয়ে যাই বাসাটায়, একদিন ওই আলবেনিয়ান ভদ্রলোকের সাথে আমার দেখা হয়ে যায় এবং তিনি কথায় কথায় আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি এই বাসাটায় একা থাকি কিনা। আমি তাকে উত্তর বললাম হ্যাঁ আমি একাই থাকি, আমার ফ্রেন্ডরা তারা অলরেডি চলে গেছে, একজন বাংলাদেশে ফিরে গেছে আর একজন লন্ডনে আছে, বাট অন্য একটা এরিয়া। তো লোকটা খুব অবাক হয়ে আমার দিকে তাকালো এবং সে বললো তুমি তো অন্ধ নাকি, তুমি কানে শোনো না? আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, খুব অবাক হয়েছিলাম আমি। সে তখন বললো যে কিছু না, মে আল্লাহ সেভ ইউ। এই কথা বলে সে অদ্ভুত ভাবে হেঁটে চলে যায়। আমি তখন বুঝতে পারিনি, ওই লোকটা যখন ওই কথাটা বলে তার 2-3 দিন পর থেকে আমি লক্ষ্য করা শুরু করলাম যে কেউ একজন
মধ্যরাতের পরে যখন ওই ভদ্রলোক কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘুমোতে চলে যেতেন, তারপরে আমি মাঝে মাঝে আমার মনে হতো আমি ঘুমের মাঝে শব্দ পাচ্ছি, কেউ যেন আমার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কিচেনের টুকটাক কিছুটা নড়াচড়া শব্দ হচ্ছে, আমি মনে হয় যেন কাপ প্লেটের আওয়াজ পাচ্ছি বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো নাড়াচাড়া হচ্ছে। প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো বা এগুলো পাশের ফ্ল্যাটে কেউ করছে, যেহেতু দেয়াল অনেক বেশি পাতলা ওখান থেকে শব্দটা আসছে, আমি এগুলো পাত্তা দিতাম না। এবং পায়ের শব্দটাকে আমি মনে করতাম হয়তো বা উপরের ভদ্রলোকই হাঁটছেন এবং সেটা শব্দ নিচে পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, যেহেতু রাতের চারদিকে অনেক চুপচাপ থাকে। আর আগেই বলেছিলাম যে আমার বাসাটা অনেক নিরিবিলি এরিয়াতে ছিল। কিছুদিন যাওয়ার পর আমি হালকা কর্পূরের গন্ধ পেতে শুরু করলাম। ধীরে ধীরে গন্ধটা যেন আরো বাড়ছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারতাম না যে কিভাবে এই গন্ধটা বাড়ছে। এবং কর্পূরের গন্ধ পাওয়া শুরু হওয়ার 3-4 দিন পর থেকে আমি আবিষ্কার করলাম যে জিনিসটা, এবং প্রথমবারের মতো অনেক বেশি ভয় পেলাম। সেটা হচ্ছে রাতে সমস্ত দরজা জানালা বন্ধ করে শোয়ার পরেও সকালে উঠে আমি দেখতাম যে জানালা খোলা। প্রথম দিন যখন দেখি আমি ভেবেছিলাম যে জানালা লকে কোনো প্রবলেম আছে, চোর এসেছিল বা কিছু একটা, কেউ একজন বাইরে থেকে খোলার চেষ্টা করেছিল। So আমি জাস্ট মেক শিওর করি যে আমি ভালোভাবে দরজা এবং জানালা বন্ধ করে শুয়েছি, এবং সেটা করার পরের পরদিন যখন একই ঘটনা ঘটে তখন আমি আসলে ভয় পেয়ে যাই। এবং দিনে দিনে ওই কর্পূরের গন্ধটা যেন আরো বেশি প্রবল হচ্ছিল এবং হাঁটাহাঁটি শব্দ আরো বেশি বাড়ছিল। এবং সেই সাথে আমার মনে হচ্ছিল যে কিচেনের আওয়াজটা অ্যাকচুয়ালি সেটা আমারই কিচেনের আওয়াজ। আমি প্রচন্ড ভয় পেতাম রাতে, এবং বাধ্য হয়ে আমি তখন উঠে কম্পিউটারে সূরা ইয়াসিন চালিয়ে দিয়ে বসে থাকতাম। আমি এটা কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না, কেন সেটা আমি জানি না। এবং সেই সময় আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এত ভয় পাচ্ছি আমি আমার বাসায় একা থাকতে, তারপর আমি বাসাটা ছাড়ছি না। এবং আমি যখন যেখানেই যাই না কেন, সন্ধ্যা 7-8টার পর থেকে আমার আর বাইরে থাকতে ইচ্ছা করতো না, আমার খালি ইচ্ছে করতো আমি বাসায় চলে আসি, যদিও আমি জানি যে বাসায় ভয়ঙ্কর কিছু একটা আছে বা কিছু একটা হচ্ছে। এবং একদিন এরকম লন্ডনের কোন এক জায়গায় আমার হাউসমেটের সাথে আমার দেখা হয়ে যায়, যে কিনা লন্ডনে আরেকটা জায়গায় থাকা শুরু করে। সে আমাকে জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় থাকিস? আমি বললাম যে আমি আগের বাসাতেই আছি, এবং সে খুব অবাক হয়ে আমার দিকে তাকায় এবং বললো, তোর কি মাথা খারাপ, তুই এখন ওই বাসায় আছিস? তো আমি বুঝতে পারিনি যে আসলে কিছু। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, প্রবলেমটা কি এ বাসায়? সে কিন্তু কিছুই বললো না আমাকে, সে শুধু বললো যে তুই বাসা ছেড়ে দে, থাকিস না এই বাসায়। সে চলে গেল আমার সামনে থেকে। এরপর ওই দিন রাতে আমি বাসায় এসে প্রচন্ড ভয়ে ভয়ে থাকি। আমি গন্ধ পাচ্ছিলাম কর্পূরের, আমি মাঝে মাঝে শব্দ পাচ্ছিলাম, এবং আমি শিওর ছিলাম যে নেক্সট মর্নিং আমি উঠে দেখবো যে আমার কোন একটা দরজা অথবা জানালা ও খোলা। এবং আলবেনিয়ান ভদ্রলোক বেশ উচ্চস্বরে কোরআন শরীফ পড়তেন, কিন্তু তিনিও কেমন যেন মানে এখন আর আগের মতো তার কোরআন তেলাওয়াত আমি শুনতে পেতাম না। আমি পুরো রাত অনেক বেশি ভয়ে থাকতাম। আমি তখন বাধ্য হয়ে আমার কোনো না কোনো ফ্রেন্ডকে ফোন করে আমি কথা বলতাম, হয়তো বাড়াতে অথবা সূরা ইয়াসিন চালিয়ে আমি বসে থাকতাম। কিন্তু সারপ্রাইজিংলি বাসাটা আমি ছাড়তেও চাইছিলাম না কোনো এক বিচিত্র কারণে। শেষ পর্যন্ত একদিন আমি অনেক সাহস করে আমি ভাবলাম যে না, সিচুয়েশন আমাকে ফেস করতে হবে। তখন আমি বাংলাদেশে আমার ফ্রেন্ডটাকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাইনি। এবং লন্ডনে যে ফ্রেন্ডটা ছিল তাকেও আমি খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবে তাকে আমি ট্রেস করতে পারিনি। তো আমি জানতে পারিনি যে আসল কাহিনী কি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার উপরের তলার আলবেনিয়ান ভদ্রলোকটাকে খুঁজে তার সাথে কথা বলার জন্য যাই, এবং গিয়ে দেখি তিনিও বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন। 3 দিন হয়ে গেছে, আমি জানতাম না। এই কারণে আমি কোরআন তেলাওয়াতের শব্দ পেতাম না। তার মানে হচ্ছে পুরো বিল্ডিংটা, যেটা কিনা সবকিছু থেকে আলাদা, ওখানে আমি একা থাকি। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি যে বাসাটা দেখি সেই বাসাটার আমার সেই পরিচিত যে ছেলের মাধ্যমে আমি বাসাটা নিয়েছিলাম, সে আমাকে বলেছিল যে কারোর সাথে কোনো কিছু কন্ট্যাক্ট করতে হবে না, জাস্ট প্রতি মাসের শুরুতে লেটার বক্সে যেন আমি ভাড়াটা ফেলে দেই। তো আমি কখনো ভেবেও দেখিনি যে ব্যাপারটা অস্বাভাবিক। আমি জাস্ট 450 পাউন্ড একটা এনভেলপে ভরে সেটা আমি লেটার বক্সে ফেলে দিতাম, এবং নেক্সট মর্নিং এসে আমি কখনোই লেটার বক্সের ভিতরে ওই খামটা পেতাম না। তার মানে হচ্ছে কেউ একজন এসে কালেক্ট করে নিয়ে যেতেন। এবং এটা অবিশ্বাস্য হলেও সত্য যে আমি জানতাম না যে আমি কার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছি এবং কাকে আমি ভাড়াগুলো প্রতি মাসে দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত যখন প্রায় 4 মাসের মতো হয়ে গেল, এবং তার মধ্যে 2 মাস না 1 মাস আমি একা একা থাকি, প্রচন্ড ভয়ে থাকি। শেষ পর্যন্ত আমি ডিসাইড করি, অনেক সাহস করি, আমি বাসা ছেড়ে চলে যাবো। এখানে থাকা আমার পক্ষে পসিবল না, আমি ঘুমাতে পারছি না, আমি কিছুই করতে পারছি না। তারপরে আমি একদিন সন্ধ্যায় বাসায় ফিরে আমার ব্যাগ গুছানো শুরু করি, এবং ব্যাগ গুছাতে গুছাতে আমি চিন্তা করছি নেক্সট মর্নিং আমি চলে যাব, এবং আমি বাড়ি ভাড়াটা দিয়ে চলে যাবো, আমি এখানে আর থাকবো না। এবং সেই রাতে ব্যাগ গোছানো শেষে আমি যখন ঘুমোতে যাই, ওদিন রাতটা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। বললে বিশ্বাস করবে না রাসেল, অথবা লিসেনার আপনি হয়তো বিশ্বাস করবেন না, পুরো রাত আমি কাইন্ড অফ ভাঙচুরের শব্দ পাচ্ছিলাম আমার কিচেনে। কেউ মনে হয় যেন প্রচন্ড আক্রোশে সবকিছু ভেঙে ফেলছে, কেউ যেন প্রচন্ড হিংস্র ভাবে সবকিছু নাড়াচাড়া করছে। এবং আমি জানি না ওই দিন রাতের আমার এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে বর্ণনা করবো। যারা এই ধরনের সিচুয়েশনে পড়েছেন কখনো, তারাই হয়তো শুধু বুঝতে পারবেন যে একটা মানুষের মনের অবস্থা তখন কি হতে পারে। পুরো রাত আমি ভয়ে কাটা হয়ে আমার বিছানায় বসেছিলাম, আমি একটু ঘুমোতে পারিনি। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে আমি আমার বাসাটা ছেড়ে দিই। এরপরে আমি আর কখনোই ওই বাসার ধারে কাছেও যাইনি। এই ছিল রাসেল আমার গল্প, এই ছিল লিসেনার আমার গল্প। আমি জানি না কতখানি আপনি বিশ্বাস করেছেন, কিন্তু ঘটনাটা কিন্তু একদম সত্য।
আই হোপ আপনার গল্পটা ভালো লেগেছে, অথবা আপনি ভয় পেয়েছেন, যেটা মূল উদ্দেশ্য ছিল। এবং রাসেল, অনেক অনেক থ্যাঙ্কস, রেডিও ফুর্তিকেও অনেক অনেক থ্যাঙ্কস আবারও অপরচুনিটিটা দেওয়ার জন্য, যে আমি রেডিও ফুর্তিতে অনেকদিন পর আবার কথা বললাম। এবং রেডিও ফুর্তির 7ম জন্মবার্ষিকীতে রেডিও ফুর্তির সমস্ত এমপ্লয়িজ, কারেন্ট এক্স যত এমপ্লয়িজ আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং লিসেনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় রেডিও ফুর্তি সাথেই থাকার জন্য। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। What FM? Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘুরিতে, সময় রাত 1:38। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং এই মুহূর্তে আছে সাব্বির ভাই আমাদের সাথে। আর সেই সাথে দেখতে পাচ্ছি অসংখ্য SMS আপনারা পাঠাচ্ছেন। ডিজে রাজ আমাদের SMS করছেন শান্তিনগর থেকে, এবং তিনি বলছেন যে টু মাচ নাইস, ক্যারি অন। এছাড়াও আমাদেরকে অর্থ SMS করেছেন টঙ্গী থেকে, আমাদেরকে SMS করেছেন সোহান, SMS করেছেন সুলতান, এবং তিনি রণর ঘটনাটার বেশ প্রশংসা করেছেন। ফয়সাল আমাকে SMS করেছেন আমাকে সাকিব, এবং তিনি বলছেন যে যত ঘটনা শুনেছেন তার মধ্যে এই ঘটনাটা তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লেগেছে। তমা ফার্মগেট থেকে লিখেছেন আমাদেরকে। এছাড়া রাশেদ আমাদেরকে ধামরাই থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল। কবির জিনজিরা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে রাকিব উত্তরা থেকে। তমা ফার্মগেট থেকে SMS করেছেন ফয়েজ আমাদেরকে। এছাড়াও SMS করেছেন সাইফুল রামপুরা থেকে, আমাদেরকে SMS করেছেন শশী জিনজিরা থেকে, আমাদেরকে ব্যাডমতিন SMS করে সবাইকে হাই গাইস বলেছেন। ওকে, আমাদেরকে নূর মোহাম্মদ SMS করেছেন খালিশপুর খুলনা থেকে। কেয়া আমাদের চিটাগাং থেকে SMS করেছেন শোভন খুলনা থেকে, এবং তিনি লিখছেন ভয় পাচ্ছি। আহাদ আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে এসি ছেড়ে লাইট অফ করে ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন সুফিয়ান, SMS করেছেন মজিদ, এছাড়াও আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি প্রথমা সিয়াম SMS করেছেন, ধীমান আমাদের SMS করেছেন, মনসিব SMS করেছেন, শোভন আমাদেরকে SMS করেছেন, আহাদ আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আরো একটা ঘটনা, এবং এই ঘটনাটি শেয়ার করেছেন আমাদের আরো একজন আরজে, যিনি এখন আমাদের সাথে আর নেই, কিন্তু আসলে আমাদের সাথে তো আছেনই। এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে তিনি আমাদের সাথে মানে সবসময় যেরকম ভাবে ছিলেন সেরকম ভাবে আমাদের সাথে আছেন, যোগাযোগটা সবসময় থেকে গেছে। তো আমরা তার কাছে একটা ফাইল রেকর্ড করে নিয়ে এসেছি, আমরা তার ঘটনাটা রেকর্ড করে নিয়ে এসেছি। সেই রেকর্ড ফাইলটা আপনাদের জন্য প্লে করছি। আর যে জেরিন, চলুন আমরা শুনেছি তার ঘটনাটি। আমি জেরিন। যখন রেডিও ফুর্তিতে কাজ করেছি 2007 থেকে 2008 শেষ পর্যন্ত, ততদিন আমাকে সবাই আরজে জেরিন নামেই চিনতো, এবং সম্ভবত আমার ভয়েসটা এতদিন পর আবার শুনলে অনেকেই একটু একটু করে মনে করতেও পারবেন। আমার শো এর দুটা টাইম ছিল, একটা হতো খুব সকালে, যে সময়টাতে অফিস অলমোস্ট খালি থাকতো, আর আরেকটা শো ছিল 7-11 সন্ধ্যা 7টা থেকে 11টা। সেখানেও একটা শো এর বড় টাইম দেখা যেত যে অফিস পুরাটা খালি থাকতো। তো ভূত FM নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমার ওই রেডিও ফুর্তির সময়টাও মনে পড়ে, কারণ আমার কলিগরা অনেকেই দেখা যেত যাওয়ার আগ দিয়ে আমাকে অনেক কিছু স্টোরি টোরি শোনা যেত। এখানে কিন্তু যখন অফিস খালি হয় এরকম হয় করিডোরে, তো দেখা যেত বেশিরভাগ টাইমে আমি ভয়ের চোটে অনের রুম থেকে বেরিয়ে হতাম, বেশিরভাগ টাইমে অনের রুমেই থাকতাম। গান টান বাজতো, মনে হতো যে না আমার সাথে আরো লোকজন আছে। আর রেডিও ফুর্তি দেখতে দেখতে 7টা বছর পার করে 8 নাম্বার বছরে পা রাখছে। খুবই খুবই আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। এবং যেটুকু সময় রেডিও ফুর্তিতে ছিলাম ভীষণ ভালো কেটেছে, গানে আর ফুর্তিতে কেটেছে। আর আমার স্টোরি ভৌতিক গল্প বলতে আসলে ভৌতিক খুব একটা ভাবে বিশ্বাস করা হয় না, তবে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে লাইফে এরকম অনেক ঘটনা ঘটে যেটা ঠিক সেভাবে লজিক দিয়ে এক্সপ্লেন করা যায় না। অনেক চিন্তা ভাবনা করেও হয়তো আমরা সেটাকে ঠিক সমীকরণটায় বসাতে পারি না, এরকম ঘটনা কিন্তু ঘটে।
তো আমার ঘটনা বলতে গেলে যেটা নিজের একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স গল্প যদি বলি, তাহলে আমি গল্পটা বলার সময় আমার একটু একটু মনটা খারাপও হবে এই জন্য, কারণ এটার সাথে একটা খুব পার্সোনাল সেন্টিমেন্ট জড়িত। আমার খালা, আপন খালা, উনি প্রায় 7-8 মাস ক্যান্সারে ভুগে মারা গিয়েছেন, এবং এই পুরো সময়টা উনি আমাদের সাথেই ছিলেন, আমার বাসাতেই, এবং আমার রুমে উনি থাকতেন, যার কারণে ভীষণ সেই সময়টা খুবই ইমোশনালি জড়িত ওই মেমোরিগুলি। তো উনি যেদিন মারা যান আমাদের এই বাসাতে, আসলে আমার রুমেই মারা গেছেন। তো আমি ওই সময়টা বাসায় ছিলাম না, ঠিক ওনার হয়তো 2-3 মিনিটের জন্য মিস করেছি, তারপরে অফিস থেকে বাসায় এসে আসলে আমি ওনাকে আর পাইনি। তো আমার রুমে যেটা হচ্ছে জানালা আছে একটাই, এবং জানালা স্লাইডিং ডোরে যেটা হয় যে অর্ধেকটা খোলা থাকে এবং অর্ধেকটা বন্ধ থাকে, জিনিসটা মুভেবল, কিন্তু কোনো একটা কারণে যেই দিকটা বন্ধ থাকে ওই দিকটা বন্ধ থাকতে থাকতে জানালাটা মানে ফিক্স হয়ে গেছে, আমি চেষ্টা করে ওটাকে মুভ করতে পারতাম না। তো উনি যেদিন মারা গেলেন, আমি এসে সবাই বাসায়, তো বুঝতেই পারছেন যেরকম যেরকম অবস্থা হওয়ার কথা একটা মানুষ মারা গেলে সেই বাসায়, সেরকম অবস্থা। তো কিছুক্ষণ পর আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার রুমের যে জানালাটা, সেটার যে দিকটা ফিক্স ছিল, শক্ত ছিল, সেদিকটা একেবারেই সরানো, পুরোপুরি জিনিসটা মাঝামাঝি আনা, এবং পিছনে যে যখন আমি দেখলাম পুরোটাই ট্র্যাকের বাইরে, স্লাইডিং ডোর যেটা হয় যে স্লাইডে একটা ট্র্যাকে রাখতে হয়, পুরোটাই ট্র্যাকের বাইরে, এবং এটা একটু হাত দিয়ে জাস্ট ঠিক করার চেষ্টা করার সময় দেখা গেলো পুরো গ্লাসটা আমার হাতে চলে আসলো, মানে এত শক্ত জিনিসটা পুরোপুরি আলগা ট্র্যাক থেকে বাইরে, এবং মানে পড়ে যাওয়ার অবস্থা। তারপর অনেকে জিজ্ঞেস করলো যে এই শক্ত জিনিসটা কে এভাবে মুভ করেছে, যে কোনো সময় তো জানালাটা খুলে ভেঙে যেতে পারে, কাচের জানালায় যেটা হয়। তো কাউকে এরকম পাইনি যে বলেছে যে আমি এটা করেছি, আসলে ওই জানালাটা কেউ মুভ করে না ওই দিন। তো আমি জানি না, এটার এক্সপ্লেনেশন আমি আসলে খুঁজে পাই নাই। এরকম হতে পারে মৃত্যু একটা জিনিস আসে, যখন আসে এবং একটা মানুষের জান নিয়ে যায়, আমি জানি না কি হয় ডিউরিং, যার সাথে হয় ওই সেই মানুষটাই আসলে হয়তো জানবে, এবং সে কখনোই ফিরে এসে আমাদেরকে বলার মতো অবস্থাটায় থাকে না। কিন্তু এই জিনিসটা আসলে আমি তারপরে আর অনেক চিন্তা ভাবনা করে এটা কোনো কিছু লজিক খুঁজে পাই নাই। আমার কাছে মনে হয়েছে বিষয়টা হয়তো ন্যাচারাল ছিল না, কিছু একটা ছিল যেটা আমরা লজিক দিয়ে আসলে প্রমাণ করতে পারি নাই। আর আমি এখন যে বাসাটার গল্প বললাম, সেটা আমি যেই রুমে থাকি, আমার রুমটাই সেটা হয়। আর আমার ঠিক আমাদের উপরের ফ্ল্যাটটা, আসলে ওইখানে যে ফ্যামিলিটা থাকতো ওনারা বিদেশে সেটেল হয়ে গেছেন, পুরো ফ্যামিলি না, ওই বাসা মহিলা, উনি বাচ্চাদের নিয়ে বাইরে থাকেন, এবং যেই আমাদের আঙ্কেল আছেন উনি পাইলট, যার কারণে বেশিরভাগ সময় দেখা যায় ওনাকে ফ্লাইটে থাকতে হয়, মানে ওনাদের ফ্ল্যাটটা বেশিরভাগ সময় খালি থাকে। কিন্তু খুব ইন্টারেস্টিংলি একটা ঘটনা যেটা হয়, আমি একা হইলে সেটা হয়তো আমি এখানে আজকে শেয়ার করতাম না, কিন্তু জিনিসটা আরো অনেকেই এক্সপিরিয়েন্স করেছে, যার কারণেই বলা আসলে, যে রাত 12টার পরে যে সময়টা আসলে আমাদের ঘুমাতে যাওয়ার সময়, সে তারপরেই দেখে যে ঠিক উপর ফ্লোরে অ্যাক্টিভিটি হলে আমরা বুঝতে পারবো, ফ্লোরের একটা বিষয় আছে, একটা যেটা হয় রান্নার গন্ধ আসে, মাছ রান্না, মাছ ভাজা এটা আসে। তারপর যেটা হয় মানুষজনের আওয়াজ শোনা যায়, কথাবার্তা, মহিলা বাচ্চা এরকম তাদের আওয়াজ শোনা যায়, এবং ফ্লোরে আপনি মার্বেল ছুড়ে দিচ্ছেন, এরকম কিছু হলে কিন্তু ঠিক আমার ইমিডিয়েট উপরে যে ফ্লোরটা, সেটাতেই আমি বুঝতে পারবো, আশেপাশেরটাই কিন্তু বুঝতে পারবো না। তো এটা আমি ভাবতাম যে না আমার ভুল হতে পারে, বা অন্য বাসায় বা এরকম কিছু, বাট আমার মামা মাঝখানে একবার আসছিলেন আমাদের বাসায় থাকতে, তো উনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার তোমাদের উপরে ফ্লোরে কি রাত 12টার পরে ওনারা সব রান্না বান্না সবকিছু শুরু করেন? আমি বলছি, না ওনারা তো কেউ আসলে দেশে থাকেন না, আঙ্কেল আসেন মাঝে মাঝে থাকেন, উনি বেশিরভাগ টাইমে দেশের বাইরে থাকতে ওনার কাজের জন্য। তো আমি জানি না, আমি একা হইলে হয়তো জিনিসটা নিয়ে এতটা চিন্তা করতাম না, কিন্তু যেহেতু আমি ছাড়া অন্য আরেকজন সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছে, যার কারণে আমার কাছে মনে হয়, জানি না হতে পারে এমন কিছু, যে খালি ফ্ল্যাট অনেক সময় হয়, অনেকে বলে যে অনেকদিন একটা জায়গা যদি খালি থাকে সেখানে হয়তো অন্য ধরনের অন্য কিছুর বসবাস গড়ে উঠতেই পারে। সো ওটা মনে হয় যে হ্যাঁ এরকম কিছু থাকলেও থাকতে পারে, বাট চেষ্টা করে জিনিসগুলিকে খুব নর্মালি নিতে, নাহলে নিজেকে একা থাকলে তার নিজেই ভয় পেতে হবে। ওরকম ভূতের গল্প বা ভূতে বিশ্বাস না করলেও খুব বেশি ন্যাচারাল না এরকম কোনো গল্প বলতে গেলে আসলে এই দুইটাই মনে পড়ে বেশি। আর কারণ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে গেলেও দেখা যায় যে এই গল্পগুলি বেশি বলা হয়। আর রেডিও ফুর্তি লিসনারদের অনেক 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 শুভেচ্ছা, সবাই অনেক বেশি ফুর্তিতে থাকেন, ফুর্তি করেন, এবং সবাইকে থ্যাঙ্কস আমার স্টোরি শোনার জন্য। ফুর্তি দোস্ত, কালকেই সবাই মিট করতে যাচ্ছে। Hot FM, haunted by Airtel.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। বলছি আজ অপু, সাথে রয়েছে আজ রাসেল এবং আজ সাব্বির। আর সাব্বির ভাই এখন কি করবে অপু ভাই? আমি ভাই আমি আগামীকালকে চিটং যাচ্ছি। হ্যাঁ, রেডিও ফুর্তির চিটং স্টেশন আছে। বাই দ্য ওয়ে, এই সুযোগে আমি একটু বলে নিতে চাচ্ছি, হ্যাঁ, please. আগামীকালকে থেকে রেডিও ফুর্তির চিটং স্টেশনে বেশ কিছু সারপ্রাইজেস থাকছে। তো যারা চিটং এ থাকবেন তারা সারপ্রাইজ গুলো পাবেন। আমি সেটা চিটং গিয়েই শুনতে হবে, আমি এখান থেকে বলতে যাচ্ছি না। তো যাই হোক, আমি চিটং যাচ্ছি, আমাকে বেশ কিছুদিন থাকতে হবে। তো আমি অনুরোধ করবো আমার বন্ধু বর সাব্বির কাছে চিটাং সংক্রান্ত কোনো ভৌতিক গল্প না বললেই শ্রেয়। আচ্ছা, আমি কিন্তু চিটাং সম্বন্ধে বলিনি, আমি বলেছি একটা রেস্ট হাউস ছিল, সেই রেস্ট হাউসে গিয়ে আমি ওই বাথরুমে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করি, যে একটা এখনো তো Class. চিটাগাং সম্পর্কে বলবেন আপনি, আচ্ছা, এখন যে ঘটনাটা। না, আমি একটু আগে যে জিনিসটা নিয়ে আপনার সাথে ডিসকাস করছিলাম, যে একটা ঘটনা আছে, ওইটাও আমি নিজে এক্সপিরিয়েন্স করিনি, আমার কিছু ফ্রেন্ড আসলে এক্সপিরিয়েন্স করেছে, তাদের কাছ থেকে শোনা। তো যখন বললাম, তো সাথে সাথে আপনি দেখলেন যে অপু রাগারাগি করে আমার সাথে রুম থেকে বের হয়ে গেল। তো আমি এখন যে ঘটনাটা বলবো, এইটা হচ্ছে গিয়ে ফয়েজ লেকের, যেটা আসলে চিটাগাংয়ে অবস্থিত না আর কি, অপুর জন্য একটু দূরে, একটু দূরে। ভাই ফয়েজ লেক কাছে অনেক সুন্দর একটা জায়গা। তো এখন আচ্ছা ঠিক problem- আছে ঠিক আছে, যা। আচ্ছা, অপু ভাই অফিসের পরে অফিস শেষ করে জীবনেও যান না ফয়েজ। আমি এই তো গেল শেষ আমার লাইফে ফয়েজ লেক। ওকে, আচ্ছা, ঘটনাটা এরকম যে কিছু ফ্রেন্ড, আসলে আমারও যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি আমি ম্যানেজ করতে পারিনি, দেখে যাওয়া হয়নি। সো ওরা গেছিল, গিয়ে যাওয়ার পর মানে ফয়েজ লেক যখন আগের অবস্থাটা ছিল আর কি, এখন তো হচ্ছে গিয়ে ওখানে অনেক অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বসানো হয়েছে। বাট আগে যখন শুধুমাত্র লেকটা ছিল এবং মানুষজন যখন ঘুরতে যেত তখনকার সময়, তো তখন নৌকা দিয়ে আসলে ঘোরা যেত, একটু সাম্পান টাইপের নৌকা ছিল কিছু, সো ওগুলি দিয়ে আসলে ভিতরে ঘোরা যেত। তো একটা ফ্রেন্ড হঠাৎ করে লক্ষ্য করে, এটা আমি আপনার শোতে অসংখ্যবার শুনেছি, এবং তখন আমার কাছে এই জিনিসটা আবার ট্রিগার করেছিল যে নৌকা দিয়ে যখন আসলে যাচ্ছিল, তো হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পর মাঝি বৈশা ইয়ে করা বন্ধ করে দিয়েছিল। তো জিজ্ঞেস করেছে যে যান না কেন, বলে না ওখানে আর না যাই, ফিরে যাই, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, এখন আর ওই দিকটায় না যাই। তো বললো যে কেন, চলেন, এখনো তো সন্ধ্যা হতে, মাগরিবের আজান দিতে এখনো দেরি আছে, তো চলেন আমরা যাই। তো বললো না না না, ওদিকে যাওয়া যাবে না। বলছে আরে চলেন মামা। তো তখন এটা বলার পরে সে মানে একদমই যেতে নারাজ। তো তখন বললো যে চলেন আরেকটু সামনে যাই। বলে না, আরেকটু সামনে সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে না, আপনারা বুঝবেন না, এখানে সমস্যা আছে। বলে কি, এখানে বেশি গভীর, আমরা সবাই সাঁতার টাতে জানি, কোনো অসুবিধা নেই। বলে যে ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে, আরেকটু সামনে গেছে। তো সামনে যাওয়ার পর হঠাৎ করে একজন একটু দেখতে পারে যে পানির মধ্যে আপনি কোনো একজন মহিলার চুল যেমন ভাসলে যেরকম দেখা যায়, সেরকম চুল ভাসছে। সো এইটা দেখার পরই সে বলে যে এইটা কি। তা এটা দেখার পরই মাঝি কোনো কিছু কারোর সাথে না বলে সাথে সাথে হচ্ছে কি নৌকাটা ইউটার্ন নিয়ে আর কি ঘোরায় ফেলছে। তো তখন জিজ্ঞেস করেছেন যে এটা কি ছিল। তো তখন মাঝি বেশ রাগারাগি করা শুরু করে তাদের উপর, যে আপনাদের আগেই বলছিলাম যে আপনারা আসলে যারা এখানকার না, তারা আপনারা না বুঝে অনেক কিছু করে ফেলেন, পরে বিপদ হয় আমাদের। তো বলতেছে যে কেন, এখানে কি, যে ওইটা চুলের মতো এটা কি ছিল। মানে জিনিসটা যে ছোট না, কিন্তু বেশ অনেক বড়, নৌকার চারপাশ জুড়ে আসলে চুল দিয়ে আসলে ঘেরা, এরকম টাইপের মনে হচ্ছিল, এবং দেখে মনে হচ্ছিল কেউ ডুবে গেছে, চুল ভাসতেছে। কিন্তু অনেক কিন্তু বেশি ব্যাপ্তিটা অনেক জায়গায়, বড় হ্যাঁ, ছিল হ্যাঁ। আর কি, মানে পুরো নৌকাটার অলমোস্ট অর্ধেকটা জুড়ে। তো এইটা দেখা মাত্র হচ্ছে গিয়ে মাঝিটা খুব বেশি ভয় পায় আর কি, কারণ আমার ফ্রেন্ড যারা গেছিল তারা ওখানকার লোকাল না, ওরা এটা সম্বন্ধে কোনো কিছু জানে না। দে ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং যে আরে আরে এটা কি আসলে। তো বাট মাঝি খুব রাগারাগি শুরু করে, তো তখনই ওদেরকে নিয়ে ঘাটে নামায় দেয়, তো কোনো কিছু বলে না। তো আমার যে ফ্রেন্ডটা ছিল তার চাচা আবার চিটাঙের, সো ওনার সাথে গিয়ে পরে বলে যে মাঝি আমাদের সাথে এরকম ব্যবহার করলো, সো মাঝির কাছ থেকে ছাড়িয়ে খেলাম, ব্যাপারটা তো খুব একটা ভালো লাগতেছে না। তো বলে যে আসলে ঘটনাটা এরকম না, তোমাদের আসলে তোমাদের ভালোর জন্য ভালোর মাঝি জন্য, ওখানে নিয়ে যায়নি। সেই জিনিসটা হচ্ছে কি, এখানে মানে এরকম অনেকে আগে গিয়ে এই জিনিসটা এরকম দেখেছে যে চুল ভাসছে, এরকম এরকম ফয়েজ লেক নিয়ে কিন্তু অনেক মিথ আছে। হ্যাঁ, আমিও বেশ কিছু শুনেছি এরকম। আমি ভূত এফএমএও এর আগে হ্যাঁ, অনেকবার অনেকে শুনেছি শেয়ার করে গেছে। হ্যাঁ, একটা মিথ আছে যে, এবং এই কিছু কিছু জায়গাতে
যে জিনিসগুলি আসলে মিথ আনসলভ যেসব মিস্ট্রি গুলি আছে সেগুলিকে কিন্তু নিয়ে আসলে কোনো ডিসকাশন করে আসলে মানুষ কুল কিনারা করতে পারেনি। তো এরকম কিছু একটা দেখে ওরা ওখান থেকে ফিরে আসছে। তারপরে অনেক শব্দ শোনা যায়, শুনেছি আমি ফয়েজ লেকের ওখানে। সো মাই পিস অফ অ্যাডভাইস টু অপু যে ডোন্ট গো। না মানে আমি খুব অবাক হচ্ছি যে আপনি ফ্রেন্ড, তারপরে আপনি যেটা করছেন থ্যাংক ইউ ম্যাক্সিমাম ঘটনা থ্যাংক ইউ সব সাব্বির ফর রুইনিং মাই ট্রিপ, একদম। চিটং ট্রিপ। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ম্যাক্সিমাম ঘটনা কিন্তু সে চিটাগং নিয়েই বললেন। নট চিটাগাং, বাট হচ্ছে কি তুই কতদিনের জন্য মাই থাকবি? নেক্সট ডেস্টিনেশন ইজ সিলেট বাই দ্য ওয়ে। এক্স্যাক্টলি বাট কালকে তো তুই চিটাং হ্যাঁ, যাচ্ছিস। কালকে চিটং এ। বেস্ট অফ লাক। ও মাই গড, আই এম নট গোয়িং টু ফয়েজ লেকে ট্রিপে। আর গেল আমি ডেফিনেটলি মাঝির কথা শুনে ওনাকে মান্য করে উনি যতটুকু আমাদেরকে ঘোরাতে চান অতটুকুই ঘুরবো। এবং সবারকে বাথরুমে চেক করবেন যে কোনো Exactly. র্যাশ আছে কিনা। দ্যাট রিমাইন্ডস মি রাসেল ভাই, আমরা প্রায় মনে হয় একটু একদম- চলুক, অসুবিধা নাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। শেষের দিকে তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ধরনের সুপার ন্যাচারাল জিনিস বা সুপার ন্যাচারাল ব্যাপার তো আসেই। বিফোর ভূত এফএম, আজকে যেহেতু ফুর্তি 7 বছর হয়ে গেল, পুরোনো কথাই বারবার মনে পড়ে। তো বিফোর ভূত এফএম অ্যাকচুয়ালি স্টার্টেড, ফুয়াদ লাইভ তখন চলতো, এখন আবার নতুন করে শুরু হয়েছে, তখন ফুয়াদ লাইভ ছিল। উই ডিড একটা স্পেশাল এপিসোড অফ ফুয়াদ লাইভ, যেটা ছিল হরর এপিসোড। এবং ওই এপিসোডটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে মানে টু সাম এক্সটেন্ট ইজ দ্য ভেরি ইনিশিয়াল ইন্সপিরেশন ফর ভূত এফএম। একদম একদম। যে ওই এপিসোডটা যেবার হয়েছিল, ব্যাপারটা এরকম ছিল যে ফুয়াদের সাথে প্ল্যান ছিল যে আমরা ঠিক আছে আমরা প্রত্যেকটা এপিসোড একটা থিম নিয়ে করবো। সো একটা থিম ছিল 80s 90s টেলিভিশন শোজ, একটা ছিল হরর। ওই এপিসোডে অ্যামেজিংলি যে এরকম ছিল যে আমরা দুজন শো শুরু করি খুবই হালকা মুডে, মাসুম ভাইও ছিল আমার যতদূর মনে পড়ে, কন্ট্রোল করছিল উনি বোর্ড। সো খুব হালকা মুডে আমরা শোটা শুরু করি, হালকা মুডেই শোটা চলছিল। একটা পয়েন্টে আমরা বেশি এক্সাইটেড হলে যেটা আমরা লাইট টাইট নিভিয়ে দিলাম, তাহলে অন্ধকারে করবো। এন্ড লিটারেলি ফুয়াদ, মানে যারা চেনেন ফুয়াদকে, রাসেল ভাই আপনারা সবাই জানেন, ফুয়াদ তো অনেকই মানে মজার মানুষ, সবসময় শুধু দুষ্টামি করছে বা সিরিয়াসলি নেয় না কিছু। একটা পয়েন্ট আমার মনে আছে, আমরা তিনজনই মানে উই স্টার্টেড স্কেয়ারিং বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তখন মানুষ আমাদেরকে কল করছিল, এটা কল ইন ছিল, কল আউট ছিল, আমরা কল করছিলাম যারা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, এবং মানুষ তাদের রিয়েল স্টোরি শেয়ার করছিল। ইট ওয়াজ সো স্কেরি। আসলে আমরা একটা সময় লিটারেলি ভয় পাওয়া শুরু করলাম। তো তখন আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করেন যারা রেগুলারলি ভূত এফএম শোনেন, এবং একটা প্রশ্ন করেন সব সময় যে আচ্ছা আপনাদের যে ভূত এফএমটা হয় এটার এই ঘটনাগুলো কি সত্যি? তো আমি সবাইকে উত্তরটা দেই আলাদাভাবে, এখনো আবার দিচ্ছি যে দেখেন সত্যি মিথ্যা যাচাই করার দায়িত্ব কিংবা লাইসেন্স আমাদের কাছে নেই। আমাদের কাছে নাই। আনফরচুনেটলি আপনারা যদি বলেন আমরা অ্যাপ্লাই করতে পারি সত্যি মিথ্যা যাচাই লাইসেন্স। কিন্তু মানে আপনাদের মধ্যেই কেউ কিন্তু শেয়ার করছে না। Exactly. হ্যাঁ, এটা আমাদের বাট যেটা হয় যে যারা শেয়ার করেন আমরা চেষ্টা করি যতটুকু অথেন্টিক থাকে তো রাখার। রাসেল ভাই যেটা করেন যে স্ক্রিনিং করেন, গল্পটা সেখান থেকে বেছে বলেন। তবে আমি যতদূর দেখেছি, যতদূর অবজার্ভ করেছি, যতটুকু শুনেছি দেখেছি যে যারা যখন শেয়ার করে আইদার দে আর মেকিং এ ভেরি গুড স্টোরি, দে নিড টু গেট অস্কার ফর দিস, অর দোজ আর রিয়েল এক্সপেরিয়েন্সেস, অর দোজ আর রিয়েল হ্যাঁ মানে রিয়াকশন দেখে কিন্তু Stories, বোঝা যায়। হ্যাঁ। হ্যাঁ তাই মনে হয়। সেটা। আর মানে তো জিনিসটা কিন্তু ওরকম না একদমই, দোজ আর এক্সপেরিয়েন্সেস। সো আমার মনে হয় যে আসলে এই যে একটু আগে সাব্বির যেটা বললো যে এই ধরনের গল্প যদি আমরা শুনি বা এক্সপেরিয়েন্স করি বা যদি নিজে এক্সপেরিয়েন্স করি, এগুলার গভীরে না যাওয়ার চেষ্টাই করি। না, আরেকটা ব্যাপার হচ্ছে রাসেল ভাই, ওই কিছুদিন আগে আমরা একটা জায়গায় সবাই বসছিলাম, আমি সাদিয়া অপু আমরা সবাই বসছিলাম, তো হঠাৎ করে ভূত রিলেটেড অথবা এই ধরনের ডিসকাশন শুরু হয়েছিল। মানে ইটস মানে কফি টেবিল ডিসকাশন টাইপের, অনেকক্ষণ ধরে চলছে। সো হঠাৎ করে মানে একটা ঘটনা সাদিয়া হঠাৎ শেয়ার করে ও যে ওর একটা Scary. হচ্ছে গিয়ে কাজিনের ছোট বাচ্চার ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে নিই যে অনেক সময় দেখবেন কোন ছোট বাচ্চা অসম্ভব অট্ট হাসি টাইপের হাসে, এবং ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা, ছোট বাচ্চাদের হাসি এমনি দেখতে খুব ভালো লাগে, বাট ওইটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু খুব স্কেরি হয়। যদি আর আপনি খুব অন্ধকার মানে ওই রকম জায়গায় ওই অ্যাটমসফিয়ারটা যদি এরকম হয় তাহলে খুব স্কেরি হয়। সো সাদিয়ার গল্পটা এরকম ছিল যে ওই বাচ্চাটা আসলে জন্ম হচ্ছে গিয়ে ইংল্যান্ডে, ওরা খুব সুন্দর গ্লাসগোতে থাকতো। তো তখন সেক্ষেত্রে ও তো ও প্রায় দেখা যেত বাচ্চাটা ছোটবেলা থেকেই সিলিং এর দিকে তাকিয়ে বলতো ভূত ভূত, অথবা এরকম যখন ও কথা বলা একটু একটু বুঝতে পারে যে ভাও এরকম কিছু একটা ইন্ডিকেট করতো, ভয় বলতো অথবা ও একটু কান্নাকাটি করতো, এবং একটা পার্টিকুলার জায়গা দেখিয়ে সে খুব ভয়ের ব্যাপারটা এক্সপ্রেস করতো।
তো অনেক পরে যখন বাচ্চাটাকে আসলে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে, কি বলে ওটার নাম, সে একটু বড় হওয়ার পর তারা লন্ডনে শিফট করে, এবং লন্ডনে আসার পর ওরা মিউজিয়ামে গেছিল। মিউজিয়ামে গিয়ে ওখানে একটা জায়গায় একটা কফিন বক্সের ভিতরে একটা মমি অথবা এরকম কিছু দেখতে পায়। তখন লিটারেলি বাচ্চাটা ওই আগের যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা দেয় যে ভয়। তখন ওর মা আসলে এই পুরো জিনিসটাকে কোনো কিছু মানে একটু রিলেট করার চেষ্টা করেছে যে আসলে কি হচ্ছে, অথবা সে হয়তো এরকম কোনো কিছু দেখতে পায়। তো এইটা ছিল তার ওইখানকার ঘটনা। তারপরে অনেক বছর পরে ওরা বাংলাদেশে ফিরে আসে। তো ওরা একটা বাসায় থাকতো মগবাজার অথবা এরকম কোথাও, এবং বাসাটা অনেক হাই রাইজ বিল্ডিং ছিল, লাইক 8-10 তলা আর কি। তো ওইটার আশেপাশে অন্য কিছু থাকার কোনো চান্স নাই আর কি, ওই একটা সাইডে খালি ছিল। তো সাদিয়া একদিন ওকে নিয়ে বসে টিভি দেখছিল। সো হঠাৎ করে দেখে বাচ্চাটা খেলছিল, তখনও বাচ্চা আর কি, খুব একটা বড় না। তো খেলতে খেলতে হঠাৎ করে জানালাটা বেশ বড় ছিল, পুরো সিলিং থেকে ফ্লোর পর্যন্ত। সো হঠাৎ করে ও বলে যে বাচ্চাটা ওইদিকে তাকিয়ে হাসি দিয়েছে। তো সাদিয়া টিভি দেখছিল, বাট ও পাশে দেখলো যে বাচ্চাটা ওই জানালাটার দিকে তাকিয়ে হাসছে। সো ও তখন ওইদিকে তাকিয়ে দেখে কিছু নাই, পর্দাটা সরানো, কোনো কিছু নাই। তখন বাচ্চাটা জানালাটার দিকে তাকিয়ে হঠাৎ করে হাসতে হাসতে বলছে, আঙ্কেল আঙ্কেল বাবু কই? আচ্ছা, সো ঘটনাটা এই পর্যন্তই। এবং সাদিয়া ওখানে দেখে বলছে যে বাবু তুমি কার সাথে কথা বলতেছো, আসো আমরা খেলি। তো সাদিয়া ওকে আসলে অন্যখানে নিয়ে চলে গেছে, ওইটা আর কথাটা আগাতে দেয়নি। কিছুদিন পরে কোনো এক কারণে ওই বাসায় একটা মিলাদ হয়, এবং মিলাদের সময় একজন হুজুর আসে। সো সে এসে মিলাদটা পড়ানোর পর হঠাৎ করে ওই বাচ্চাটার বাবাটাকে ডেকে বলে যে আপনার এই বাসা কি বলে যে মানে বাঁধিয়ে দেওয়া, এইটা করতে বলে। হুজুর কেন, কোনো সমস্যা? বলে না, এখানে আমার জানা মতে একটা পূর্ণবয়স্ক লোক এবং একটা বাচ্চার জিন আছে। ও মাই গড, এটা তাহলে ওই বাচ্চা তো তাই। এবং যেটা পরবর্তীতে ঘটনাটা জানাজানি হয় অথবা হচ্ছে গিয়ে ফ্যামিলির মধ্যে, তো তখন আসলে সাদিয়া ওর ওই কাজিনের সাথে জিনিসটা শেয়ার করে যে ও কিন্তু একদিন এরকম বলছিল, এবং পুরো জিনিসটা পরবর্তীতে জানা যায় যে মানে ওই বাচ্চাটাকে আমরাও মনে হয় একবার দেখেছিলাম, দেখে হচ্ছে এই বাচ্চাটার নাম হয়েছে আঙ্কেল আঙ্কেল বাবু কই। এইভাবে আসলে তাদেরকে অ্যাড্রেস করতো। সো মোটামুটি মোরলেস মনে হয় যে সে হয়তো কিছু দেখতে পায়, একটা দেখতে পেয়েছিল, এবং ওই সময় যখন দেখতে পেয়েছিল তখন তাদের সাথে হয়তো কমিউনিকেট করতো মেবি। ওটার একটা পরের এক্সটেন্ডেড একটু ঘটনা জানি আমি আবার। পরে সাদিয়ার সাথে মাঝখানে কথা হচ্ছিল, এর পরের এক্সটেন্ড ঘটনা বাচ্চা যখন আরেকটু বড় হয়ে যায়, মানে এখন বেশ বড়, যে কথাবার্তা মানে বেশ ভালোই বোঝে, ইয়ে করে, তো তাদের বাসায় একটা কাজের ছেলে রাখা হয়। তো কাজের ছেলে এবং একটা কাজের মহিলা মেবি রাখা হয়। তারা মানে বেশ অনেকদিন ধরে উইয়ার্ড আচরণ করছিল এবং তারা ভয় পাচ্ছিল কোনো একটা কারণে। তো পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হয় যে কি তোরা থাকবে না, কাজ করবে না, চলে যাবে, তো তাদেরকে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, কি জন্য চলে যাচ্ছে। তো ওরা বলে যে যখন অনেক গভীর রাত হয়ে যায় তখন ডাইনিং স্পেসের ওই জায়গাটায়, সব বাসায় ডাইনিং স্পেসটা বড় জায়গা হয়, ওই জায়গাটায় লাল কাবলি ওর পাঞ্জাবি পরা এরকম একজন লোককে এবং একটা বাচ্চাকে, সেও মনে হয় লাল কিছু পরা থাকে, ছোটাছুটি করতে দেখে তারা। মজার ঘটনা হচ্ছে যে সাব্বির যে ঘটনাটা বললো, সাদিয়ার সাথে ওই বাচ্চাটার এক্সপিরিয়েন্স, হুজুরের এসে বলা, এবং ওই যারা বাসায় কাজ করতেন তাদের তিনটা কিন্তু ভিন্ন ঘটনা। কারোর সাথে কারো যোগাযোগ নাই, একদমই যোগাযোগ। দে হ্যাভ এক্সপেরিয়েন্স দ্য সেম থিং, একই জিনিস তিনজন আলাদা আলাদা ভাবে এক্সপিরিয়েন্স করে। তো আমি জানি না, এটা আপনাকে আবার মনে করিয়ে দিল মনে হয় সাব্বির ভাই আবার নতুন করে। যাই হোক, আমাদের শেষ করতে হবে না, অপুর চিটাং ট্রিপ আছে, ওকে আমরা শেষ করি। এবং অপু ভাই, সাব্বির ভাইকে দিয়ে শুরু করি, তাই না? সাব্বির ভাই সবার কাছে একটু বিদায় যদি নিয়ে নিতেন তাহলে। ওকে, লিসেনার, থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই ফর কলিং মি। অনেকদিন পর হচ্ছে কি রেডিও ফুর্তিতে আসতে পেরে ভালো লাগলো। বাট হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে বেশি ভাল লাগে সেটা হচ্ছে গিয়ে 7টা বছর পার হয়ে গেছে, আমি রেডিও ফুর্তি ছেড়ে দিয়েছি অলমোস্ট আজকে 3-4 বছর হচ্ছে। বাট রেডিও ফুর্তির ভেতরের যে স্পিরিটটা এবং হচ্ছে গিয়ে যে পাওয়ারটা, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এখানে ভেতরে যারা আসলে যে মানুষগুলি কাজ করে তাদের যে প্যাশনটা একটুও কমেনি।
সেই মানে গত 7টা বছর ধরে এটা খুব ইনট্যাক্ট অবস্থায় আছে এবং রেডিও ফুর্তির এই সাকসেসের পেছনে যে ওয়ার্কফোর্স যারা কাজ করছে তাদের প্যাশন এবং কমিটমেন্টটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আসলে সো আই উইশ অল দ্য বেস্ট টু রেডিও ফুর্তি এবং আই হোপ প্রত্যেক বছরে হচ্ছে গিয়ে আই উইল গেট এ চান্স টু গো অন এয়ার উইথ ইউ গাইজ, নট অনলি অন ভূত এফএম বাট অন্যান্য জায়গাতেও হয়তো যে এসে এন্টারটেইন করতে পারবো লিসেনারদেরকে এবং হচ্ছে গিয়ে খুব ভালো লাগলো অনেকদিন পর অনলাইন অন এয়ার আসতে পেরে। ওকে, আমরা নরসিন একটা ঘটনা আছে, সেই ঘটনা শুনবো সবার লাস্ট হবো ভাই। Okay. আমরা দুজন তাহলে বিদায় নিয়ে নেই। ঠিক আছে, আমি বিদায় নেওয়ার আগে আমি আজকে যেহেতু রেডিও ফুর্তি হ্যাঁ, সেজন্য বলতে বলছি। হ্যাঁ, 7 বছর হয়ে গেছে, আমি কিছু মানে সবসময় SMS পড়ে অনেক মানুষের নাম নিই, আমি কিছু মানুষের নাম নিতে চাই আজকে। প্লিজ প্লিজ 7 বছরের এই ব্যাপারে, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক হন্টেড এবং আমরা কমিয়ে দেই, আমরা একটু বাট কমিয়ে দেই। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আই হ্যাভ টু সে দিস থিং। আজকে রেডিও ফুর্তি 7 বছর হয়ে গেছে। আজকে যেমন উই আর রিয়েলি প্রিভিলেজ যে সাব্বির, আসনা, রন এরকম অনেকে আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছে। তো যারা আমাদের সাথে নেই কিন্তু রেডিও ফুর্তির আজকের এই অবস্থানে আসার জন্য যাদের অবদান মানে অনেক অনেক। কখনোই আমরা অস্বীকার করতে পারবো না, সেরকম কিছু মানুষের নাম যেমন আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক অন বিহাফ অফ রেডিও ফুর্তি মিস্টার সাইদ কবির, Definitely. ড্যানিয়েল, আরাফাত কাজী, মিস্টার এহসান মাহবুব, নাফিস ভাই, ইয়াসিন ভাই, and so many other things, Rono and Laura and Zara, Simin, and please correct me যাদেরকে আমি মিস করছি, and আরো প্রচুর মানুষ, যেমন এখন মনে পড়ছে সাকিব ভাই, আমাদের সাকিব ভাই এখন তো কাছে। সাকিব, যদিও হি ইজ উইথ আস, চম্পা, হ্যাঁ, and আরো কে, আরো অনেকের নাম আছে, পৃথিবী, রাইট, হ্যাঁ। পৃথিবী, ইমরান, and আরো ছিল আমাদের সাথে দ্য বডি বিল্ডার, যারা তো ছিল, হ্যাঁ, এরকম প্রচুর মানুষ। আই এম রিয়েলি সরি, সালাম ভাই, and নিক্সন ভাই, and চিন্টু ভাই তো ও মাই গড, ইভেন এখনো পর্যন্ত তার দ্য ভয়েসেস ইউ আর হিয়ারিং অন রেডিও ফুর্তির অনেক ভূত এফএম হন্টেড ওই আওয়াজ, ইনফ্যাক্ট এয়ারটেলের যেই যে হন্টিং আওয়াজটা হয় সেটা হিমসেলফ স্যাং বাই চিন্টু ভাই, এন্ড সুমন পাটোয়ারি, ফুল ভলিউম নামে একটা শো হতো ওনার, এন্ড নাভিদ মাহবুব, and so many other people. Maybe I'm forgetting few of them. আরাফাত কাজী, I told him. তো অনেক মানুষ, প্রচুর মানুষ যাদের অবদান ছাড়া হয়তোবা আজকে রেডিও ফুর্তি যে জায়গা আছে সেখানে থাকতে পারতো না। স্টিল এখন যারা আমরা কাজ করছি, লুবায়না, রাইট। তো যদি কারো নাম মিস হয়ে যায়, আমি কালকে সকালে আবার নতুন করে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, রনিকে নাম মনে করতে হচ্ছে, কার নাম? হ্যাঁ, মোহন ভাই, রাইট, মোহন ভাই, ইফ ইউ আর লিসেনিং, রনি, দ্য গাই হু ইজ ডুইং ইউর জব রাইট নাও, সে মনে করে দিল। মোহন ভাই, মানে সবাইকে ধন্যবাদ আসলে, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইটস ইউ পিপল যে উই আর স্টিল ওয়ার্কিং হিয়ার, উই আর স্টিল ডুইং আওয়ার জব প্রপারলি, এন্ড অবভিয়াসলি সাব্বির, আসনাকে বিশেষ ধন্যবাদ দিতে, তারা সশরীরে এখানে। আপনিও কি কষ্ট করে এসেছেন জানি, কিন্তু আপনাকে কিছু বলার নাই। না, আপনাকে কিছু বলার নাই। না, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আসলে মানে ভূত এফএম, যেটা আমি ভূত এফএম এর পক্ষ থেকে আজকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমি আজকে আসলেও মিস করছিলাম সাইদ ভাই, ড্যানিয়েল ভাই, বিশেষ করে মানে ভূত এফএম এর সাথে সম্পৃক্ত, বিশেষ করে আমাদের যে হাফিজ ভাই, যে কিনা ওই রাতের বেলায় সবাইকে ঠিক মতো পৌঁছে না দিলে হয়তো কোনো গেস্ট আমরা পেতামই না, যিনি গাইতে করে পৌঁছে দেয়। আজকে আমাদের সাথে আলামিন এখন কাজ করছে, যে দায়িত্বটা মানে ইটস লাইক এ ফ্যামিলি, একদম লাইক এ ফ্যামিলি। মানে ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে কোনো ভাই বোন দেশের বাইরে চলে যাচ্ছে অথবা এরকম, বাট উই আর অল ইন টাচ। দেখা যায় যে কোনো একটা প্রোগ্রামে কিন্তু হচ্ছে গিয়ে আমরা পার্টিসিপেট করছি, একসাথে দেখা হচ্ছে, যে কোনো ওয়েডিং রিসেপশন বলেন অথবা যে কোনো জিনিসে, এবং হচ্ছে কি ওই বন্ডিংটা আছে। সো মানে আমি বলবো যে ফুর্তির পাওয়ারটা যদি কেউ জিজ্ঞেস করে অথবা মেইন ইউএসপি যদি জিজ্ঞেস করে, শাহরিয়ার ভাই, নওশিন, মুকুল ভাই, আপনারা বলতে থাকেন, মানে এই ধরনের জিনিস। এবং চিটাঙ্গে যারা আছে, রিগান, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যারা আছে, তমা, রুমানা, সো মেনি পিপল। বাট হচ্ছে গিয়ে যখনই দেখা হয় মানে কোনো জড়তা থাকে না, এইটা একটা অনেক বড় জিনিস। রনি, সিলেট, our owner যে
আমার own RJ মজা মজা। যাই হোক যাই হোক, আমরা নওশিনের ঘটনা শুনবো এবং তারপর শেষে শেষ করে দেবো। আমি একটা জরুরি খবর দিয়ে দিই যে আপনারা যারা আগামী সপ্তাহের জন্য ঘটনা পাঠাবেন তাদেরকে পাঠাতে হবে, আমাদেরকে ইমেল করতে হবে, নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে অ্যাড্রেস। স্পেলিংটা হচ্ছে BHWTFM@radiofurti.fm। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিবেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো অডিও ক্লিপ পাঠানোর জন্য, এবং আপনি অবশ্যই যারা ঘটনা পাঠাচ্ছেন তারা উল্লেখ করে দেবেন শুরুতেই, এটা যদি মেনশন করেন তাহলে খুব ভালো হয়, যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি পড়ে শুনে। আর সেটা হচ্ছে যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান তারা অবশ্যই ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। অপু ভাই একটু প্লিজ, যেহেতু আজকে মানে ৭ম জন্মবার্ষিকীতে পা দিল, আমি সবাইকে রেডিও ফুর্তির পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে আমরা সবাইকে, নসিনেরটা তো ছাড়বই, আমরা সবাইকে আবারও এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, কালকে অনেক বড় বড় আয়োজন আছে, সুতরাং সেগুলোতে আপনারা থাকবেন আশা করি, সেগুলো অপু ভাই বলবে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের শোটা অপু ভাই শেষ করুক, কিছু কথা বলে আর কি। আজকে ডেফিনেটলি। আর কথা বলার একটাই জিনিস আছে, হ্যাপি বার্থডে সবাইকে। ইটস নট অনলি রেডিও ফুর্তিস বার্থডে, ইটস অল দোজ মানে ফ্যান্স বার্থডে, মানে যারা শোনেন আমাদেরকে, থাকেন আমাদের সাথে, তাদের সবাইকে। ভাই আমি একটা কথা শুধু আপনাকে বলতে চাই, আজকে সকালে একজন আমাকে SMS করে বলেছিলেন যে আমার কাছে মনে হয় যে আর যারা প্লাস হচ্ছে রেডিও ফুর্তির গান মানে প্রোগ্রাম সবকিছু মিলিয়ে খুব অর্গানাইজড। তো আমার কাছে একটা জিনিস আমি তখন বলেছিলাম যে আমরা আসলে না কিছুই করি না, আমাদের আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যারা লিসনার রয়েছেন তারা অনেক বেশি স্পেশাল। এক্স্যাক্টলি, তাদের টেস্ট অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা এরকম হয়ে গেছি। এক্স্যাক্টলি। ইন 2006 আই রিমেম্বার মানুষজন, আমাদের মূল মোটো ছিল যে মানুষ রেডিও শুনবে কিনা, এন্ড লুক এট আস, আমরা এখন কি করছি, রাত 2টার সময় একটা শো করছি যেখানে হাজার হাজার মানুষ আমাদের শোটা শুনছে রাত 2টায়। এবং কোনটা ভালো জিনিস, যেটা হচ্ছে সবসময় দেখা যায় যে স্প্রেড করে যায়, যেটা হচ্ছে সবসময় দেখা যায় তার আবার কপি টপিও হয়, এরকম টাইপের জিনিস হচ্ছে সবচেয়ে রাইট। এনি কাইন্ড অফ মোনালিসার কত কপি হচ্ছে, এক্স্যাক্টলি, এনি কাইন্ড অফ প্রচার ইজ ওয়েলকাম। কেউ যদি সেটাও করতে পছন্দ করেন এবং করে যদি কারো ভালো হয়, উই অলসো থ্যাংক দেম অলসো, যে ডু সামথিং রাইট, এন্টারটেইন পিপল, এন্ড the show must go on. এতক্ষণ যিনি কথা বলছেন আমি আরো একবার বলবো যে অপু ভাই সেই মানুষ যিনি হচ্ছে অপু ভাই প্রথম যিনি হচ্ছে রেডিও ফুর্তিতে একদম প্রথম দিন কথা বলেছিলেন, প্রথম ভয়েসটা অপু ভাইয়ের গিয়েছিল, আমি এটা ভুলতেই পারি। আসল ভাই চোখে পানি মুখে হাসি, এরপরে কিন্তু দিব কাশি। ওকে, তার আগে আমরা শেষ করি, আজকের মতো আসি। ওকে, বাই বাই। FM haunted by Airtel. হ্যালো লিসনার, আমি আরজে নওশিন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি রেডিও ফুর্তির বার্থডেতে। এবং সবার আগে আমি কিছু বলার আগে রেডিও ফুর্তিকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, কারণ আমার একটা জব স্টেশনও ছিল রেডিও ফুর্তি। আই স্টিল রিমেম্বার 2009-এর সেপ্টেম্বর অর অক্টোবর এরকম একটা সময় আমি রেডিও ফুর্তি জয়েন করি। খুব অল্প সময়ের জন্য ছিলাম, দ্যাটস ট্রু, বাট ওই অল্প সময়টা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমি একটা শো করতাম যে শোটার নাম ছিল ইটস কমপ্লিকেটেড উইথ আরজে নওশিন, যেটা একটা উইকেন্ড শো ছিল। এখনো মনে আছে লিসনারদের SMS গুলো এবং তাদের পছন্দের গানগুলো আমার খুব মনে পড়ে এবং আমি খুব মিস করি, এবং সেই লাইফটা খুব মিস করি, যেহেতু আমার ক্যারিয়ারের ফার্স্ট স্টার্টিংটাই ছিল আরজিং দিয়ে। সো আমি সারা জীবনই এটা হয়তো আমাকে বহন করে নিতে হবে যে আমি সব সময় মিস করব আরজিং কাজটা। আই স্টিল থিঙ্ক যে আমি আবারও যদি ব্যাক করতে পারতাম মাইক্রোফোনের সামনে কিংবা আমার লিসনারদের মাঝে। এনিওয়ে, আজকে যেহেতু রেডিও ফুর্তির বার্থডে, আমি রেডিও ফুর্তির বার্থডেতে উইশ তো আছেই আমার তরফ থেকে, ভালোবাসা তো আছেই। একটা কথা অবশ্যই রেডিও ফুর্তিকে বলবো, সেটা হচ্ছে যে রেডিও ফুর্তি যেভাবে নিজেরা ফুর্তি করে এবং যেভাবে লিসনারদেরকে ফুর্তি দেয়, আমাদেরকে ফুর্তি দেয়, এরকম ফুর্তি আজীবন দিয়ে আসুক। আমরা সব সময় এরকম ফুর্তিতে থাকতে চাই। সবচাইতে কোয়ালিটির যে জিনিসটা রেডিও ফুর্তি, সেটা হচ্ছে খুবই চমৎকার গান,
উইথ লিমিটেড কমার্শিয়াল ব্রেক, এবং এই জিনিসটা লিসনারদের জন্য খুবই 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 আনন্দদায়ক একটা ব্যাপার যে আমি কমার্শিয়াল ব্রেক কম শুনছি এবং গানগুলো বেশি শুনছি। আর সব আর্যদের আমার পক্ষ থেকে থাকছে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং তোমাদেরকে শুনি, তোমাদেরকে শুনতে চাই সব সময়। এই যে সেগমেন্টটা সেটা হচ্ছে ভূত এফএম এর সেগমেন্ট। আমাকে যখন প্রথম বলা হলো যে রেডিও ফুর্তির বার্থডেতে এক্স আরজে যারা ছিল তাদের কাছ থেকে সুপার ন্যাচারাল কোন একটা গল্প শোনা, সেটা হবে ভূত এফএম এর একটা সেগমেন্ট, তো আমি তখন ভাবলাম যে কি বলবো, আসলে সেরকম ঘটনা কি আমার সাথে খুব বেশি ঘটেছে কিংবা আদৌ ঘটেছে। এন্ড দেন আই থট যে না, অ্যাজ এন এক্স আরজে রেডিও ফুর্তির আমার জার্নিটা খুব অল্প সময় ছিল, বাট ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। খুবই খুবই আনন্দের সময় কেটেছে আমার, সো আমার কিছু দায়িত্ব আছে কিছু বলার। আবার পাশাপাশি আরেকটা জিনিস, ভূত এফএম যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর কোনো প্রোগ্রাম শুনি না শুনি, সবসময় চেষ্টা করি যে ওই একটা দিন পার্টিকুলারলি ওই সময়টা যেন গাড়িতে শুটিং থেকে ফেরার সময় হোক আর যে কোনো সময় হোক আমি যেন ওটা শুনতে পারি। তো অনেক গল্প শুনেছি, কিছু কিছু গল্প শোনার পরে দেখা গেল যে লোম দাঁড়িয়ে গেছে, তো ভয় লাগছে। একা থাকলে একটু ঝামেলা হতো, সাথে কেউ যদি থাকতো তাহলে হয়তো সেই ভয়টা ভাগাভাগি হয়ে যেত। এবং বেশিরভাগ সময় ভূতে ফিল্মে যখনই কোনো গল্প শুনেছি তখনই আমার হাজবেন্ড আমার পাশে ছিল, সো ভয়টা অনেক ক্ষেত্রে কেটে গেছে। এবং এমনও হয়েছে যে আমার হাজবেন্ডও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। তো এনিওয়ে, অনেক কথা বললাম। আমি এখন একটা গল্প আমি একটু শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট অনেক গল্প আছে, কোনোটাই আমার সাথে ঘটনা, কারণ আমি খুব ভীতু একটা মেয়ে। এইসব সুপার ন্যাচারাল এইসব ব্যাপারগুলোতে আমি খুবই ভীতু। সচরাচর এগুলোর কোনোটা যদি কোনো কিছু আভাস পাই আমি সেখান থেকে আগে দৌড়ে পালিয়ে যাই। বাট আই লাভ টু লিসেন টু দ্য স্টোরিজ। আমি অনেক এই ধরনের গল্প শুনতে পছন্দ করি। এমন একটা গল্প বহুত আগের যে আমাকে বলেছেন, তিনি হচ্ছেন আমার এক ভাইয়া। উনি অনেক আগের, উনি নিজে যখন ছোট ছিলেন তখনকার একটা গল্প। সেটা হচ্ছে খুলনার আশেপাশে কোন একটা গ্রাম। আমি যেহেতু যশোরের মেয়ে, সো ওদিককার গল্প শুনলে আমার সেগুলোর প্রতি ইন্টারেস্ট একটু বেশি জাগে। তো গল্পটা ছিল এরকম, একটা মহিলা, খুবই দরিদ্রনী, খুবই গরিব ঘরেরই একটা মহিলা, তার দুটো মেয়ে, এবং তার দুটো মেয়ে অসম্ভব সুন্দরী। আমরা সবসময় শুনে এসেছি যে সুন্দরী মেয়েদের ঘাড়ের উপরে জিন বেশি ভর করে, আরো গ্রাম দেশে এই জিনিসটা খুব বেশি তারা মানে। বড় মেয়েটা ওয়াজ ওকে, ছোট মেয়েটা ন্যাচারালি বেশি সুন্দর ছিল বড়জনের থেকে। তো হঠাৎ করে কোনো একদিন সন্ধ্যার সময়, মাগরিবের সময়, সে মনে হয় বাড়ির উঠানে কিংবা রাস্তা দিয়ে যাচ্ছিল কিংবা এরকম কিছু একটা, ওরকম সময় তার ঘাড়ে হয়তো কিছু একটা ভর করেছিল। তো মা যখন মেয়েকে ডাকতে যায় তখন গিয়ে দেখে যে তিনি একটা লাউ গাছের পাতার উপর দিয়ে হেঁটে, ডাল দিয়ে হেঁটে তিনি শিমুল গাছে উঠছেন, উইচ ওয়াজ টোটালি মানে আনএক্সপেক্টেবল, তো আবার আনন্যাচারালও, কারণ লাউ গাছের পাতা খুবই চিকুন হয়, সেখানে একটা রশি বাঁধলেও সেটা ছিঁড়ে যাবে। সেখানে একটা মানুষ 17-18 বছরের একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা ভাবতেও কেমন জানি অবাক লাগছিল। তারপরে মা যেহেতু খুব ভয় পেলেন এবং তাকে অনেকবারই ওখান থেকে নেমে আসতে বলার পরও সে ওখান থেকে গালিগালাজ করছিল, তার মাকে গালিগালাজ করছিল, সরে যেতে বলছিল, উদ্ভট কথা বলছিল। তখন মাটা বাধ্য হয়ে, গ্রামে তো খুব কাছাকাছি মসজিদ থাকে, কাছাকাছি সবাই নেইবার্সরা থাকে, মা চিৎকার চেঁচামেচি করার পর অনেকেই আশেপাশ থেকে বেরিয়ে আসলেন। এক পর্যায়ে মসজিদের মাওলানা সাহেবও আসলেন। তো মাওলানা সাহেব তখন স্ট্রেট আওয়ে বলে দিলেন যে ওর তো ঘাড়ে জিন ভর করেছে। এই জিনিসটা প্রথমে কারোর বিশ্বাস না হলেও যখন আশেপাশে সব লোক জড়ো হলো এবং সবাই বললেন যে না, হয়তো জিন ভর করেছে, কারণ সন্ধ্যেবেলা, তখনও মাগরিব টাইমটা পুরোপুরি যায়নি। জিনটাকে নামানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, বাট জিনটাকে নামানোর চেষ্টা করা সত্ত্বেও জিনটা নামছিল না। এরপরে আমরা যেটা জানি, আমি এটা বিলিভ করি যে সাথে যদি আল্লাহর কোনো কালাম থাকে তাহলে কোনো খারাপ কিছু তোমাকে স্পর্শ করতে পারে না। সো একটা আয়াতুল কুরসি কিংবা একটা কোনো আল্লাহ লেখা কোনো লকেট, কোনো কিছু যদি সাথে থাকে তাহলে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারে না। কিন্তু ওই সময়টা যেটা হলো, মাওলানা সাহেব জায়নামাজ বিছিয়ে ওইখানে ওই গাছের নিচেই নাকি উনি নামাজ পড়া শুরু করেছিলেন, এবং কিছু সূরা আছে, কিছু দোয়া আছে যেগুলো পড়লে নাকি এই ধরনের খারাপ জিন কিংবা খারাপ কিছু দূরে সরে যায়, তারা কাছে আসে না। তো দেখা যাচ্ছিল যখনই বলছিলেন, যখনই উনি সূরা পড়ছিলেন, যখনই উনি দোয়াটা পড়ছিলেন, তখনই ওই মেয়েটার গলা থেকেই তো সবকিছু আসছিল। মেয়েটা তখন খুব চিৎকার চেঁচামেচি করছিলেন, গালাগালি করছিলেন হুজুরকে। তখনই ওই সূরাটার একটা ভুল ব্যাখ্যা বের করছিলেন। যতবারই সূরাটা উনি পড়ছিলেন, দোয়াটা উনি পড়ছিলেন, তখন দেখা যায় যে হুজুর এক লাইন পরপর দ্বিতীয় লাইনটা ভুলে যাচ্ছে, সাথে সাথে তখন আরেকটা কিছু হয়ে যাচ্ছে, আবার পড়তে পারছিলেন না, ওনার গলা শুকিয়ে আসছিলেন, ওনার নিজের ভেতরে খারাপ লাগছিলেন। তো এটা হয় যখন খারাপ কিছু খুব বেশি করে ভর করতে থাকে, তখন ভালো কিছুকে অনেক চেষ্টা করে যে
মানে একেবারে নিঃশেষ করে দিতে। তো অনেক কষ্ট করে চারপাশের অনেক নেবার্স, গ্রামের সবাই মিলেই দোয়া কালাম পড়ে, হুজুরও সেই তো দোয়া পড়েছেন, সূরা পড়েছেন, নামাজ পড়েছেন, অনেক কষ্ট করে ফাইনালি মেয়েটাকে রিলিজ করা গিয়েছিল। এবং মেয়েটাকে রিলিজ করার পরে আমি যে গল্প, আমার যেটা সবচেয়ে বেশি ভয় লেগেছিল সেটা হচ্ছে যে সেই শিমুল গাছের উপর থেকে মেয়েটা নাকি ঠাস করে নিচে পড়ে গিয়েছিল, উঠানে পড়ে গিয়েছিল। তো নর্মালি এরকম পড়ে যাওয়ার পরে বেঁচে থাকার কথা না। নর্মালি পড়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় নাকি তিনি পড়েছিলেন যে পড়ে যাওয়ার পরে হাত পা ভেঙে যাওয়ার কথা, অনেক বেশি ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু কিছুই হয়নি। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মেয়েটাকে পরে জ্ঞান ফেরানো হয়েছিল। বাট মেয়েটার গলা দিয়ে জিনটা বলেছিল যে কাজটা ভালো হয়নি, তাকে থাকতে দেয়া হলো না, ওর সাথে সে থাকতে চেয়েছিল। এবং তখন হুজুর বলেছিলেন যে তুই যে চলে যাচ্ছিস এটার একটা প্রমাণ দিয়ে যা। প্রমাণটা কি দিবি? ওই গাছের ডাল ভেঙে রেখে যা। এবং সাথে সাথে নাকি শিমুল গাছের একটা বিশাল মোটা ডাল ভেঙে পড়ে গেল। এবং তারপরে জিনটাও চলে গেল। এবং এটা অবশ্য আমি নিজেও জেনেছি, যে নিজে এবং দেখেছিও, জিনরা যখন যায় কিংবা আসে একটা শব্দ হয়, যে শব্দটা আসলে শীষ টাইপের শব্দ, কিন্তু সেই শব্দটা নর্মাল মানুষ শীষ দিলে হয় না। তো এমন একটা Exclusively শব্দ on দিয়েই উনি চলে গিয়েছিলেন artana.com. জিনটা। তার অনেকক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরেছিল। এবং মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছিল কি না, তার কিছুই মনে নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এত উঁচু একটা গাছ থেকে যে সে পড়ে গিয়েছিল তার কিছুই হয়নি, তার কোনো আঁচড় লাগেনি, উবুর হয়ে পড়েছিল। নর্মালি উবুর হয়ে পড়লে বুকের পাঁজর ভেঙে যেতে পারে, হাত পা ভাঙতে পারে, কিছুই হয়নি। এন্ড উনি কিছুই মনে করতে পারে না যে কি হয়েছিল এই সময়টা। পরে অবশ্য মানে এটার সাথে একটা শিক্ষা আছে যে মাগরিবের টাইমে যে আমাদের নানি দাদিরা বলে চুল খোলা রাখতে হয় না, বাইরে যেতে হয় না, বারান্দা কিংবা ছাদে ঘোরাফেরা করতে হয় না, অ্যাটলিস্ট মাথায় কাপড়, মাগরিবের আজানটা পড়লে মাথায় কাপড় দাও, এই জিনিসগুলো আসলে আমরা মানি না। আমরা ওভার স্মার্ট হয়ে এগুলো মানি না। এগুলো কিছু কিছু অবশ্য মানা উচিত। আমি জানি না গল্পটা আমি যেটা বললাম সেটা যেহেতু নিজের চোখে দেখা না, আমি জানি না যিনি বলেছেন তিনি কতটুকু আমাকে অ্যাড করে বলেছেন না কতটুকু সত্যি বলেছেন। বাট তিনি নিজে যেহেতু ওখানে ছিলেন, তিনি নিজেও ভয় পেয়েছিলেন এই সিনারিওটা দেখে। উনি ওই গ্রামে একটা চাকরি করতেন, একটা এনজিওর একটা কাজে উনি ওখানে গিয়েছিলেন, এবং ওই সময় উনি জিনিসটা দেখেছেন। সো তিনি যেহেতু দেখেছেন, তিনি নিজে ভয় পেয়েছেন। তিনি যখন গল্পটা বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে না, উনি নিশ্চয়ই এতটা বানিয়ে বলবে না। মাঝে মাঝে আমরা এরকম সুপার ন্যাচারাল অনেক গল্প শুনে মনে করি না এটা বানোয়াট না। কারণ আমি বলবো লিসনারদেরকে যে আমি নিজে কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে করতে করিনি। তার রিজনটা হচ্ছে যে আমি খুব ভয় পাই, আমি শুরুতেই বলেছি। আমি একটা সময় যখন আমার খুব খারাপ টাইম পার্সোনাল লাইফে যাচ্ছে, অনেক আগের কথা বলছি, 2006, 5, 6, 7 এরকম সময়ের কথা, আমার খুব খারাপ টাইম যাচ্ছে পার্সোনাল লাইফে। তখন হয় না, মানুষের যখন মনটা দুর্বল থাকে চারপাশ থেকে যে আসে তার কথাই বিশ্বাস হয়। আমাকে বলা হলো তুমি ওই হুজুরের কাছে যাও, ওনার কাছে যে একটু বলো তোমার প্রবলেমটা, দেখবে অনেক কিছু সলভ হয়ে যাবে। আমি গেলাম, এরকম বহু হুজুরের কাছে আমি গেছি। তো এরকম বিভিন্ন জায়গায় যেতে যেতে শনি দেখায় যখন একবার গেলাম একজনের কথা শুনে, আমার মা কিছুতেই আমাকে নিয়ে যাবে না। আমার মনে আছে আমার মাকে আমি জোর করে যে মা আমার মন বলছে যে কিছু একটা হবে, নিয়ে চলো। ওখানে গিয়ে অন্ধকার একটা ঘরের ভিতরে উনি জিন আনলেন। জিন আনার পরে জিন এসে বললেন যে নিজের থেকে, আমি কিছু বলার আগেই বলে দিলেন যে তোর তো এই সমস্যা, তোর তো ওই সমস্যা, এটা এটা এটা। আমার এক্স লাইফের কিছু ঝামেলা ছিল, তারপরে আমার বাচ্চাটাকে এবং আমাকে কি কি ক্ষতি করা হয়েছে, আমি যেন এটা করতে না পারি, আমার যেন এটা না হয়, ওটা না হয়, অনেক কিছু বলেন। ওই সময়টা আমার আসলেই অনেক বিশ্বাস হয়েছে। কিন্তু তার কারণও আছে বিশ্বাস হওয়ার, সেটা হচ্ছে যে উনি যখন মানে গড়গড় করে বলে গেলেন, তখন আমার মনে হলো যে উনি কি করে আমার লাইফের এত কিছু জানে। হ্যাঁ, উনি বললেন, আমি শুনলাম, এবং তার কাছে যখন জানতে চাইলাম যে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, উনি তখন বললেন যে আমি এটার দেবো, তদবির দিব, দোয়া করবো, এরকম কিছু। আমার মনে আছে আমি বলেছিলাম যে আমার খুব অস্থির থাকি, আমি টেনশনে, আমি আমার বাচ্চাটাকেও টেক কেয়ার করতে পারি না, আমার খুব অস্থির লাগে। সেটা কিন্তু আমি বলছি, আমি কিন্তু এই গল্পগুলো বলছি যেগুলো, এই ঘটনাটা কিন্তু ঘটেছে আমি তখনও জিন ক্যারিয়ারে আসিনি, আমার কোনো ক্যারিয়ারে আসিনি। আমি তখন বাড়িতেই থাকি, বাসাতেই থাকি আমার মা বাবার সাথে। তো তখন বলতাম যে অস্থির লাগে, আমি কোনো কিছু করতে পারি না, কোনো কাজে আমি হতে পারি না। তখন উনি বলেন আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি, ঝেড়ে দিচ্ছি। যখন ফু দিলেন, আমার সেই গন্ধটা না এখনো নাকে ভাসে। একটা এমন গন্ধ যে গন্ধটা সচরাচর কোনো পারফিউম, কোনো তেল কোনোভাবেই আমি আগে শুখিনি। হ্যাঁ, তো উনি আমাকে ফু দিলেন, আমার এখনো মনে আছে। মাথাটা ধরলেন, একটা তুলনামূলক হাতের চাইতে কত বা বড় হবে, লম্বা মানুষের কিংবা মোটা মানুষের তুলনামূলক হাতের চাইতে অনেক বড় হাত। এবং বুঝতেই পারছিলাম, অন্ধকার, আমি দেখতে পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম যে অনেক লম্বা, উঁচা লম্বা একটা কেউ আমাকে মানে টাচ করছেন, আমার মাথা ঝেড়ে দিচ্ছেন। আমাকে সে সময় দোয়া দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমি তার কথা মতো অনেক কিছুই আর কি, উনি সবসময় বলতেন নামাজ পড়ো, সবসময় বলতেন যে আল্লাহর কালাম সাথে রাখো। এবং তখন থেকে অনেকে যারা আমার টেলিভিশনে আমাকে দেখে,
দেখেছে তাদের হয়তো অনেকেরই মনে আছে যে আমি সবসময় একটা চেইন পরি, চেনের সাথে একটা লকেট থাকতো, যে লকেটটা আয়তুল কুরসি। ওই আয়তুল কুরসিওয়ালা লকেটটা আমি কিন্তু তারপর থেকে সাথে রাখি, যাতে আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে না পারে। এটা আমার একটা বিশ্বাস যে আল্লাহর কালাম আমার সাথে আছে, তার মানে হয়তো আমাকে কেউ কিছু করতে পারবে না। কারণ সবসময় নামাজ পড়া, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াটা, নামাজ আদায় করাটা কিন্তু সম্ভব হয় না। তো তারপরে আলটিমেটলি আসলে আমরা না কোনো কিছুতে লেগে থাকতে পারি না। তো তারপরে আর দেখা গেল আমি ওনাদের সাথে আর যোগাযোগ করিনি, কিংবা আমার ভালো দিন আসা শুরু করলো, ওইসব অস্থিরতা, আমি ভালো হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপরের ঘটনা তো সবারই জানা। তো এরকম অনেক কিছুই জানি। আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে খুলনাতে আমার নানির নানা বাড়ি, আমার মায়েরই নানা বাড়ি, নানির নানা বাড়িতে যুদ্ধের সময়, ওইটা জমিদার বাড়ি একটা, মুজগুন্নি গোয়ালখালীর দিকে। যুদ্ধের সময় খুবই সবাই ইনফ্যাক্ট জানা এই গল্পটা, একই লাইনে মোট 11 জনকে দাঁড় করিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলেছিল। তো যখন এভাবে ব্রাশ ফায়ার করছিল, লাস্টের দিকে 2 ভাই পাশাপাশি দাঁড়ানো ছিল, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরেছিল। তো 11 জন না মরে 10 জন মারা গিয়েছিল, একজন বেঁচে গিয়েছিলেন ওখান থেকে। এবং সেই 11 জনের ভেতরে আমার নানির আপন ভাইও ছিলেন, আমার মায়ের মামা। আমি কখনো তাকে তো দেখিনি, যুদ্ধের সময় তিনি মারা গেছেন, কিন্তু ছবি দেখেছি, তার অনেক গল্প শুনেছি। তো ওই মারা যাওয়ার পর থেকে ওখানে যে যার সন্তান মারা গিয়েছিল, পরে একজন বেঁচে গিয়েছিল বলছিলাম, ভাই মারা গেল চোখের সামনে, এতগুলো আত্মীয় স্বজন মারা গেল, সেও মারা গিয়েছিল স্ট্রোক করে। তারপরে যেটা হলো যে ওনাদের মা পাগলের মতো হয়ে গেল। সবাই বলে যে ওই বাড়িতে কিছু একটা আছে, ওই জমিদার বাড়িতে একটু পুরান ধাঁচা। আমি ছোটবেলায় গিয়েছি, বড় হওয়ার পরে যাইনি। আমার এই গল্পটা বলতে বলতে মনে হলো একবার যাওয়া উচিত। ওবার সেটার পিছন দিকে একটা পুকুর ছিল, এটা আমার আম্মুর কাছে শোনা, আমার নানির কাছে শোনা। ওই পুকুরে নাকি কেউ একজন, একটা আম্মাদের এক খালা হয়, তারা নাকি ওখানে গেলেই, উনি হয়তো থালা বাসন ধুতে যেতেন কিংবা গোসল করতে কিংবা কোনো কারণে পুকুর পাড়ে গেলেই কি জানি একটা পুকুরের নিচ থেকে ভেসে এসে বলতো, আমাকে 2টা নারকেল দে, আমাকে 2টা নারকেল দে, এই দেখ কত সোনা কত মোহর, অনেক কিছু দেখাতো। এগুলো সব নিয়ে না আমাকে 2টি নারকেল দে। উনি বুঝতো না, সামান্য নারকেল দিলেই এগুলো দিয়ে দিবে। বাড়িতে তো অনেক নারকেল গাছ, খুলনার দিকে তো নারকেল বেশি হয়। নারকেল দিয়ে দিলাম, 2টো না 4টা দিয়ে দিলাম। পরে তাকে একজন মুরব্বী, তার শাশুড়ির মতো একজন, চাচি শাশুড়ি মনে হয়, তাকে বোঝালো যে নারকেল মানে তো তোমার 2টো সন্তানকে যাচ্ছে, নারকেল ইন সেন্স 2টো সন্তান। এবং ওইটা যখন উনি বুঝতে পারলেন, তারপরে তাকে বিভিন্ন ভাবে নাকি ভয় দেখানো হতো। ঘরের ভেতরে পুকুর পাড়ে ওনার যাওয়া বন্ধ হয়ে গেল, যেই যেত তাকেই নাকি, যার বাচ্চা আছে তাকেই নাকি বলা হতো, এই নে এত কিছু নিয়ে নে, পুরা রাজপ্রাসাদ নিয়ে নে, পানির নিচে এত রাজপ্রাসাদ সব আছে, আমাকে 2টো নারকেল দে। তো এই গল্পগুলো শুনে এটা বলছি আর আমার ভয় লাগছে। আমার কিন্তু অনেকটা এই কারণে পরের দিকে ছোটবেলায় যেহেতু শোনা, ওই বাড়িতে গেলে দেখা যেত আমি পুকুর পাড়ে যেতাম না, ভয় লাগতো। তারপর যেখানে দাঁড়িয়ে মেরে ফেলেছিল ওই জায়গাগুলোতে ভয় লাগতো। সেগুলো কোনো কিছু আমার নিজের দেখা না, বাট এগুলো শোনা গল্প। এক্সেপ্ট দ্যাট স্টোরি, যেটা ওই যে জিনের কাছে আমি গিয়েছিলাম আমার অস্থিরতার সময়, সেটা ছাড়া কোনো কিছু আমার নিজের চোখে দেখা না। কিন্তু গল্পটা যখন শুনেছি ছোটবেলায়, আম্মুর সাথে তো যেতাম আম্মুর নানা বাড়িতে বেড়াতে, আর আমাকে খুব আদর করতো ওখানকার মানুষরা ছোটবেলায়। আম্মা একমাত্র নাতনি ছিল, খুব আদরে ছিলাম আমিও। তো ওই গল্পটা শোনার পরে না আমারও ভয় লাগতো। দেখা গেল তার আগে কিন্তু আমি পুকুর পাড়ে গেছি, আমার চোখের সামনে ভাসছে সেই পুকুর পাড়টা, জরাজীর্ণ একটা পুকুর, বাট তারপরে সুন্দর বাধাই করা, জমিদার বাড়ির পুকুর ঘাটগুলো যেরকম হয় বাড়ির ভেতরে। কিন্তু মানে তারপরে আমার ভয় লাগতো ওখানে যেতে। এবং আমি শুনেছি যে আমার মাও নাকি ওই গল্প শোনার পরে যায়নি, পরের দিকে আমি শুনেছি এটা, এবং সবাই ভয় পেত ইনফ্যাক্ট। তারপরে যেখানে শুনেছিলাম, যেহেতু এটা ইতিহাসে লেখা আর কি, 71 ইতিহাসে লেখাই, যে ওই মানে খুলনার মুজগুনির ওই বাড়িতে 11 জনকে একসাথে এরকম করে মারা হয়েছিল একই লাইনে দাঁড় করে, ওই জায়গাটাতেও ভয় লাগে। আমার নানুর কাছে শোনাতো গল্পটা, কিভাবে মারলো, নানুরা ঘরের ভেতর থেকে দেখছে। সো আমার ভয় লাগে এগুলো, এখনো মনে হয় যে না, তাদের আত্মারা হয়তো ঘুরে বেড়াচ্ছে ওখানে গিয়ে, ভয় লাগে। আর ভূত এফএম এর বিভিন্ন গল্প শুনে যেমন ভয় পাই, আমি তো নিজেই ভীতু একটা। সো এই গল্পগুলো অর্ধেক শোনার পরে, পুরোটা শোনার পরে কিছুক্ষণ পরে আমি আর শুনতে চাই না, বিকজ আমি নিজেই ভীত হয়ে যাই। এনিওয়ে, এটাই ছিল আমার গল্প, আমার লিসনারদের সাথে শেয়ার করার মতো। আর লিসনারদেরকে ফাইনালি আবারও বলবো যে যেটাই হয় না কেন, আমার মতো ভীত হবেন না, সেটাকে ফেস করবেন, ফেস করে এগিয়ে যাবেন। অনেক ভালো থাকবেন, রেডিও ফুর্তির সাথে থাকবেন। আমি ফুর্তিতে আছি, ফুর্তির সাথে আছি এবং থাকবো সবসময়। হ্যাপি বার্থডে।